সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোটের সমীকরণের চতুর্থ পর্বে। আজ আমরা আলোচনা করব কুমিল্লা এবং তার আশপাশের পাঁচটি জেলা নিয়ে। সেগুলো হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এবং লক্ষ্মীপুর। এই জেলাগুলোতে মোট আসন সংখ্যা 29টি। আমরা এই 29টি আসনের একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, মাঠে কোন প্রার্থী এবং কোন দলের অবস্থা কেমন। আমরা শুরুতেই আলোচনা করব আমাদের সাথে এই ভোটের সমীকরণ মেলাতে, এই 5 জেলার ভোটের সমীকরণ মেলাতে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলা ভিশনের ডেপুটি হেড অব নিউজ জনাব মোস্তফা কামাল। তারপরে আছেন সিনিয়র নিউজ রুম এডিটর তানজিনা তানিন এবং সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন আমাদের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা এবং লক্ষ্মীপুর প্রতিনিধি হোসাইন আহমেদ শাহজাহান। তারাও তাদের মূল্যবান মতামত দিয়ে এই অঞ্চলের একটা ভোটের মাঠের ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করছি জনাব মোস্তফা কামালকে দিয়ে। আপনি কুমিল্লার ছেলে সন্তান, আমরা জানি। কুমিল্লার রাজনীতি সম্পর্কে আপনার খুবই ঘনিষ্ঠ ধারণা আপনার আছে। তা আমরা যদি কুমিল্লা যে 11টা আসন, বড় জেলা, অনেকগুলো আসন, আমরা এক আসনের চালচিত্র আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। ঐতিহাসিকভাবে এবং ভৌগোলিকভাবে বাংলাদেশের নির্বাচনের যে ম্যানিপুলেশন বা জালিয়াতি বা কারচুপি বলা হয়, সেটা কুমিল্লা দিয়ে শুরু। অর্থাৎ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973 সালে। খুব আলোচিত বিষয় যে তখন পর্যন্ত ওনার সম্মান, যশ, খ্যাতি ছিল, চাচা মোস্তাক বলা হতো ওনাকে, এতই সম্মান ছিল, যাকে পরবর্তীতে খুনি মোস্তাক বলা হতো। তো ওনাকে দিয়ে এই বিসমিল্লাটা শুরু হলো বাংলাদেশের বড় মাপের ভোট কারচুপি বা জালিয়াতি। 73 নির্বাচনে ভোটের বাক্স ঢাকায় নিয়ে আসা হয়েছিল। প্র্যাকটিক্যালি তিনি হেরেছিলেন একজন জাসদ নেতার কাছে, টকবগে তরুণ জাসদ নেতা রশিদ ইঞ্জিনিয়ার তার নাম। তো ওই ক্ষেত্রে রশিদ ইঞ্জিনিয়ারও ইতিহাসের অংশ হয়ে গেলেন, খন্দকার মোস্তাকও ইতিহাসের অংশ হয়ে থাকলেন ভোটের রাজনীতিতে অন্তত। এর পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে কুমিল্লায় বরাবরই তারকা নেতাদের দেখা গেছে নির্বাচনের মাঠে। দুজন প্রধানমন্ত্রী, মিজানুর রহমান চৌধুরী, কাজী জাফর আহমেদ, সেটা হচ্ছে এরশাদ জমানার কথা বলছি। পরবর্তীতে যখন বিএনপি আসলো ক্ষমতায়, তখনও তারকা নেতায় ভরপুর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কর্নেল আকবর হোসেন, এম কে আনোয়ার, এই ধরনের নেতায় ভরপুর ছিল কুমিল্লা। এরপরেও কিন্তু এই অংশটুকু কমে নাই। তো যে কারণে কুমিল্লার রাজনৈতিক যে প্রেক্ষাপট, ওখানে আপনি মেরুকরণ বলেন আর সমীকরণ বলেন, সেটা জাতীয় রাজনীতির সাথে কখনো কখনো ম্যাটার করে, কখনো কখনো কুমিল্লার রাজনীতি জাতীয় রাজনীতির অংশ হয়ে যায়। যেমনটা বলছিলাম 73 নির্বাচনের কথা, ঠিক তারপরে আবার 75 ট্রেজেডি, ওখানেও খন্দকার মোস্তাক খুবই প্রাসঙ্গিক, তার সাথে কর্নেল রশিদ, তিনিও অত্যন্ত প্রাসঙ্গিক, মেজর ডালিম অত্যন্ত প্রাসঙ্গিক, তিনিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। অর্থাৎ এইভাবে কুমিল্লার বাস্তবতাটা হচ্ছে কুমিল্লা নিয়ে গর্ব করার মতো বিষয় হয়, মাঝে মধ্যে আবার চুপও থাকতে হয় দুই একটা ঘটনায়। যেমন 75 ট্রেজেডি, একদিকে যেমন খন্দকার মোস্তাকের নাম আসে বা কুমিল্লার একটা বদনাম আসে, আবার যখন বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হলো, সেটার নেতৃত্বেও কিন্তু আবার কুমিল্লা। তখন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু অথবা চিফ প্রসিকিউটর ছিলেন সিরাজুল হক সহ আরো কয়েকজন, অর্থাৎ গত সরকারের যিনি আইনমন্ত্রী ছিলেন তার বাবা। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে এবার সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানেও ভিন্ন মাত্রায় তারকা নেতা আছেন ওখানে, আলোচনায়ও সমালোচনায়ও। অর্থাৎ আপনি যদি সুযোগ ভূঁইয়ার কথা ধরেন, 5 আগস্ট পর্যন্ত তার জন্য গর্ব করতে হয় যে আমাদের ছেলে, কিন্তু পরবর্তীতে যখন তিনি উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য হলেন, নানান কীর্তিকাণ্ডে যোগ হয়ে গেলেন, তখন আবার একটু চুপ থাকতে হয়। এ হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। আবার হাসনাত আছেন, মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন, তার স্থানীয়ভাবে জনপ্রিয়তা আছে। আবার এখানে উল্লেখ করবার মতো বিষয়, খুব ঐতিহাসিক বিষয়, হাসনাত যেই আসলে নির্বাচন করছেন, ওখানকার কৃতি সন্তান হচ্ছেন ন্যাপ নেতা মুজাফফর আহমদ, অধ্যাপক মুজাফফর অথবা কুড়েগড় মুজাফফর যাকে বলা হয়। ওনার রাজনৈতিক প্রভাব কুমিল্লাতে বিস্তর, জাতীয় রাজনীতিতে না হলেও কুমিল্লার স্থানীয় রাজনীতিতে, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর একটা অঞ্চলে বাম প্রগতিশীল আন্দোলনের একটা বিস্তার ঘটেছে ওই কুড়েঘরকে ভর করে। তো ওখানে হাসনাত এবার নির্বাচন করছেন। আবার কুমিল্লা একটা ব্যতিক্রম এবার ঘটেছে এই প্রথমবারের মতো, যেটা উত্তরবঙ্গ সহ কোথাও কোথাও হয়, যে এক আসনের প্রার্থীকে আরেক আসনে নিয়ে যাওয়া।
সেটা হয়, কুমিল্লাতে সেটা কখনো হয়নি, হয়নি। এবার হয়েছে এবং অনেকটা সাফল্যের সাথে হয়েছে। সেটা হচ্ছে কুমিল্লা সদর, যেখানে এবার বিএনপির প্রার্থী আছেন মনিরুল হক চৌধুরী। তিনি ওই আসনের লোক নন, তিনি পাশের আসন। তো পাশের আসন বলতে ওই আসনটা আর নেই। কুমিল্লা এক সময় ছিল 12টা আসন, এখন 11টা। তো তিনিও কিন্তু জনপ্রিয় প্রার্থী। আবার আরেকটা উল্লেখ করবার মতো বিষয়, কুমিল্লাতে যারা বেশ আলোচিত প্রার্থী এবারও, তারা ধরেন মনিরুল হক চৌধুরীর কথা যদি ধরেন, ওনার জন্ম বিএনপিতে নয়, জন্ম ছাত্রলীগে, ছাত্রলীগের সভাপতি ছিলেন, পরবর্তীতে জাতীয় পার্টি, পরবর্তীতে বিএনপি। ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে নির্বাচনের মাঠে, নির্বাচনে যে ক্যারিশমা বলা হয় সেটাতে তিনি অত্যন্ত দক্ষ প্লেয়ার, জনপ্রিয়তাও আছে, কর্মী বান্ধব। আবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার একটা দীর্ঘদিন একটা দাপট ছিল, এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজও করেছেন। তারপরে ধরেন আরেকজন আলোচিত কায়কোবাদ, যাকে বলা হয় শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনিও নির্বাচনের একজন প্লেয়ার। আবার তার জন্ম কিন্তু বিএনপিতে নয়, জাতীয় পার্টির আমলে, অর্থাৎ এরশাদ আমলে তিনি ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। সমান্তরালে এলাকায় ব্যাপক জনপ্রিয়। এবার নির্বাচনের মাঠে তাকে খুব কষ্ট পেতে হয়েছে সজীব ভুঁইয়ার কারণে, অর্থাৎ যে উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন তার কারণে। আবার হাসনাত যার বিরুদ্ধে লড়ছেন, তিনি বাংলাদেশের অন্যতম ধনী মানুষ। ওনার ঠিক উত্থানটা কিন্তু, অর্থাৎ অর্থবিত্ত সহ আরো কিছু বিষয়াদি, সেটার উত্থান জাতীয় পার্টি আমলে। পরবর্তীতে তিনি বিএনপিতে এসেছেন, তিনিও এলাকায় ব্যাপক জনপ্রিয় এবং উন্নয়নমূলক কাজ কাকে বলে সেটা দেখতে হলে তার এলাকায় যেতে হবে, মসজিদ রাস্তা থেকে শুরু করে পুকুরের ঘাটলা পর্যন্ত। তো এইরকম একটা অবস্থার মধ্যে এবার সেখানে আছেন হাসনাত, কুমিল্লার সদরে আছেন মনিরুল হক চৌধুরী। আবার কুমিল্লার শহরের পাশে আরেকটি আসন চান্দিনা, খুব বিখ্যাত আসন নানান কারণে, খন্দকার মোস্তাকের এলাকা সেটা। তো ওখানে বিএনপির প্রভাবশালী প্রার্থী হচ্ছেন রেদওয়ান আহমেদ, তিনি একসময় জাসদ করতেন, আবার একসময় জাতীয় পার্টিও করতেন, পরবর্তীতে আবার এলডিপি নামে একটা দলও করেছেন, আবার বিএনপির প্রতিমন্ত্রীও ছিলেন, এখন আবার তিনি বিএনপির প্রার্থী হয়েছেন। খুব তথ্যে ভরপুর, সমান্তরালে তিনিও এলাকায় ব্যাপক জনপ্রিয়, নির্বাচন বোঝেন। একটা সময়ে ফ্রিডম পার্টির সাথে তার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, অর্থাৎ কর্নেল রশিদের ভাই মান্নান সাহেবের সাথে এরশাদ জমানায়। তখনও ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ওই আসনে, অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছিল। ওই রকম একটা আসনে মোট 4-5টা আসন কুমিল্লাতে আসলে ব্যাপকভাবে আলোচিত। তো আবার এই নির্বাচনের মৌসুমে একটা বিষয় কুমিল্লায় খুব আলোচিত, যে ঢাকায় রাজনীতি করতেন, বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন কর্নেল আকবর হোসেন, কিন্তু মফস্বলে অর্থাৎ কুমিল্লা শহর সহ আশপাশে তিনি ছিলেন একজন অভিভাবকের মতো। ওখানে তিনি কোনো দল দেখতেন না, খুব কর্মী বান্ধব ছিলেন, জনবান্ধব ছিলেন। কর্মী বান্ধব বলছি এই অর্থে যে দলের লোকদেরকে ওন করা সারাক্ষণ, আর জনবান্ধব বলছি এই অর্থে কুমিল্লাতে তিনি কোনো দল ভেদাভেদ করতেন না, সবাইকে কাছে ডাকতেন এবং সবার কাছে তিনি আস্থাভাজনও ছিলেন। তথ্য হচ্ছে যে তার সময়কালে কুমিল্লাতে উল্লেখ করবার মতো সংঘাত সহিংসতা হতো না, লড়াই হতো। তো এরকম একটা অবস্থায় এবারের নির্বাচনে খুব খেয়াল করবার মতো বিষয়, কুমিল্লার থেকে এমন কোনো হাই কেন্দ্রীয় রাজনীতিতে যোগ হয়নি, যেটা বরাবর হয়েছিল বিভিন্ন সময়। কখনো কাজী জাফর করেছিলেন, কখনো মিজানুর রহমান চৌধুরী করেছিলেন, কখনো হয়তো বা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন করেছিলেন, তারকা নেতা তারা। এবার ঢাকার রাজনীতির যে সমীকরণ বা জাতীয় রাজনীতির যে সমীকরণ, সেটারে কিন্তু একটা ছাপ পড়েছে কুমিল্লায়। তো এখানে একটা মাত্রাগত দিক আছে, হয়ে থাকতে পারে। এই কারণে শুধু এনসিপি নয়, আমরা যাদেরকে একসময় বৈষম্য বিরোধী ছাত্র বলতাম, তাদের মধ্যে অন্তত 10-11 জন আছে কুমিল্লার, দেবিদ্বার, হোমনা, মুরাদনগর, লাকসাম, কুমিল্লা, বড়ুরা মিলিয়ে সংখ্যায় তারা ব্যাপক এবং তারা ম্যাটার করে। কিন্তু নির্বাচনে আছে বলতে গেলে একজনই, হাসনাত। আর একজন বোধহয় আছেন শিবিরের রাজনীতি করতেন, খুব আলোচিত ছিলেন, তিনি সম্ভবত নাঙ্গলকোটে, ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। সে কি কেন্দ্রীয় সভাপতি ছিলেন? হ্যাঁ, শিবিরের 3জন কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে নির্বাচন করছেন। তো কে কে এটা? কুমিল্লা 10-এ করছেন ইয়াসিন আরাফাত, যার কথা বলছিলাম। কুমিল্লা 11-তে আব্দুল্লাহ মোহাম্মদ তাহিদ, তিনিও শিবিরের সাবেক সভাপতি ছিলেন। কুমিল্লা 5-এ হচ্ছে মোবারক হোসেন, ডক্টর মোবারক হোসেন, তিনিও শিবিরের কেন্দ্রীয় সভাপতি। এখানে আরেকটু যোগ করে দেখি, চাকসু বিপি, এক সময়ের চাকসু বিপি নামে খুব আলোচিত, ওনার নামটাই যেন হয়ে গিয়েছিল চাকসু বিপি, কিন্তু ঢাকার রাজনীতিতে আলোচিত নন। তিনিও প্রার্থী ঢাকার একটি আসনে, ওনার বাড়িও কুমিল্লা, জসিম উদ্দিন সরকার। যে এই আসনে মানে জি। আমরা ঢাকা 10 আসনে জি। প্রার্থী।
ওনার নাম জসিমউদ্দিন সরকার, এলাকায় খুব একটা বিচরণ নেই ওনার, এখানে রাজনীতি করছেন। তো যেহেতু জামাতের প্রসঙ্গ এসেছে, কুমিল্লাতে শিবিরের এক ধরনের একটা উৎপত্তি স্থল বলা চলে। আমি যেহেতু কুমিল্লা শহরে পড়াশোনা করা মানুষ, তো আমাদের স্কুলও আমরা দেখেছি, সেটা আমাদের কলেজেও দেখেছি। স্কুল বলতে কুমিল্লা জেলা স্কুল অথবা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, যে মেধাবীদের বেশিরভাগ ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। তো তাদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা মানুষকে আয়ত্ত করে নিতে পারার একটা কৌশল, কষ্ট সহ্য করার একটা কৌশল। তো কুমিল্লাতে তাদের ছাত্রলীগের সাথে বা আওয়ামী লীগের সাথেও মাঝে মধ্যে সংঘাত সংঘর্ষ হতো, প্রাণহানিও হয়েছে, আবার মাঝে মধ্যে বিএনপির সাথেও হতো। ওই একটা অবস্থার মধ্যে কুমিল্লায় জামাতে ইসলামের মোটামুটি নির্বাচনে কতটুকু ফলাফল আসবে সেটা আরো পরের বিষয়, কিন্তু তারা ফলাফলে ম্যাটার করে। তাদের ভোটগুলো খুব হিসেব কষে কোনো না কোনো দিকে যায়। যদিও তারা শুধু ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়া জামাতের আর কেউ খুব একটা ওখানে তেমন আলোচিত নয়, কিন্তু ভিতরে ভিতরে ফ্যাক্টর হয়ে গেছেন এবারের নির্বাচনে। যেখানে যেখানে বিএনপির একটু একটু প্রার্থিতা বিষয়ে গোলমাল আছে অথবা অন্তর্দ্বন্দ্ব আছে, সেখানে জামাতে ইসলামের সুযোগ নেওয়ার একটা ব্যাপক চেষ্টা করছে। আরো উল্লেখ করবার মতো বিষয়, এমনিতেই শিক্ষা অধ্যুষিত বলা হয় কুমিল্লা। কুমিল্লার জামাতে ইসলামের লোকেরা একটু বড়াই করে বলে তারা, যে তারা যদি মনে করে যে শুধু এমপি নির্বাচনে নয় বা উপজেলা নির্বাচনে নয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি যে প্রতিটা ইউনিয়নে একজন করে ডক্টরেট প্রার্থী দিতে হয়, সেটা তাদের আছে। মাঝে দিয়ে তারা রসিকতা করে বলছিল যে তারা ইচ্ছে করলে, যখন একদিক থেকে আলোচনা ছিল বিএনপিকে ঘায়েল করার জন্য জাতীয়ভাবে, যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হয়ে থাকলে তিনি যেন আর প্রধানমন্ত্রী না হন। এটা হচ্ছে জাতীয় বিষয়। এটা আসলে বিএনপিকে টার্গেট করে, যেহেতু তাদের 2বারের প্রধানমন্ত্রী আছেন, শুধু 2বার কেন, বারবার হওয়ার সক্ষমতাও তাদের আছে, এই জন্য তাদের ঠেকানো দরকার। তো এক পর্যায়ে জামাতের স্থানীয় নেতারা রসিকতা করে বলতেন যে এমপি নির্বাচন করতে হলে ডক্টরেট লাগবে, এরকম একটা দাবি তুলে মাঠে একটা হাইপ তোলা যায় কিনা অথবা আলোচনা করা যায় কিনা, কারণ ওই ক্যারিশমা তাদের আছে। আবার অর্থনৈতিকভাবে তারা বেশ স্বাবলম্বী। বৃহত্তর কুমিল্লাতে হাসপাতাল বিজনেস তাদের, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রণে, এমনকি ল্যান্ডের ব্যবসায়ও তারা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করছে। তো এগুলো কিন্তু রাজনীতির সাথে একটা যোগফল হয়, দাঁড়ায়। তো ওই কারণে বিএনপি এবার সম্ভবত কুমিল্লায় 6-7টা আসনেই খুব ভয়ও পাচ্ছে জামাতকে, যেটা ভিতরগত তথ্য। আবার জামাতও আশাবাদী, কারণ তাদের এবারে টার্গেট এটা পরিষ্কার যে পাশ করি আর ফেল করি সেটা পরে, কিন্তু ফ্যাক্টর হয়ে যাওয়া, যেটা আগে কখনো জামাত এই পজিশনে আসতে পারেনি। এরকম একটা অবস্থা, ধরেন হিন্দু অধ্যুষিত এলাকা কুমিল্লা শহর, বড় বড় ব্যবসায়ীরা এখনো হিন্দু সম্প্রদায়ের, জামাতে ইসলাম তাদের সাথেও কিন্তু একটা যোগাযোগ প্রতিষ্ঠা করে ফেলেছে। ওখানে তাদের নানান কৌশল আছে, এটা সারা বাংলাদেশের মতো ওখানেও তাদের কিছু কৌশল আছে। যখনই তারা সামনে একটা লিস্ট ধরে যে হিন্দুদের সম্পত্তিগুলো জামাতের হাতে আছে কিনা, একটা প্রশ্ন ছেড়ে দিল, দেখা গেল যে জামাতের হাতে হিন্দুদের কোনো সম্পত্তি নেই, বেশিরভাগ সম্পত্তি আওয়ামী লীগের হাতে। বাদ বাকিগুলো তারা হাইপেন বা ডট দিয়ে ছেড়ে দেয় যে ওগুলো আপনারা বের করে নেন, বা জামাতকে পান কিনা দেখেন, মূল মেসেজ যেটা। এরকম একটা অবস্থায় মাঝে মধ্যে তারা পরীক্ষার সময় একটা কাজ করে কুমিল্লায়, যে কারণে ছাত্ররা তাদের দিকে একটু ঝোঁকে। সেটা হচ্ছে যে ছাত্রদেরকে ভালো গাইড দেয়া, নোট দেয়া, বিনা পয়সা কোচিং করিয়ে দেয়া, এতে করে তাদের ছেলেরা ভালো করে। কারণ নাবিল ভাই, আপনি বোধহয় একটা বিষয় উপলব্ধি করবেন, যারা আমরা মফস্বল থেকে শহর কেন্দ্রিক হই, তাদেরকে 2টা দিন যদি কেউ সুন্দর করে থাকতেও দেয়, বিশেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি মৌসুমে, আর বিদায় হওয়ার সময় যদি হাতে একটা ছোট্ট নোটবুকও দেয় বা একটা গাইড বই দেয়, এটা কিন্তু আজীবনের জন্য মনে থাকে। জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এই জায়গাটাতে অত্যন্ত দক্ষ, এবং তারা সেটা পরিকল্পিতভাবেই করে। আর কুমিল্লাতে যে কলেজটি আছে, নামকরা কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, যে কারণে ওই কলেজের ভিপিজিএস যারা হয় বিভিন্ন সময়, তারাও নিজেদেরকে ডাকসু বিপিজিএস এর চেয়ে একেবারে কম মনে করে না। কম মনে করে না এই কারণে যে, যেহেতু আমি আগেই বলেছি যে কুমিল্লাতে দুইজন প্রধানমন্ত্রী, একজন খন্দকার মোস্তাক, অথবা ভালো আর মন্দ আপনি ভাগ করে নেবেন, বড় বড় ফ্যাক্টর যারা, শুধু মন্ত্রী নন, এমপি নন, সচিব নন, সেনাপ্রধানও একাধিকজন ছিলেন কুমিল্লার, বড় বড় ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান যদি আপনি গুনতে যান, দেখবেন যে বেশিরভাগ কুমিল্লা অঞ্চলের। তো এরকম কারণে ওই ছাত্র সংসদের নেতারা নিজেদেরকে আরো একটা বিল্ড আপ করে নিতে পারে, নিজেদেরকে একটা উচ্চ পর্যায়ে তারা নিতেও পারে, যেটা কিছুদিন একসময় আলোচনা ছিল জসিমউদ্দিন সরকারকে নিয়ে, যে তিনিও ভবিষ্যতে সম্ভবত একজন বড় সড় মাপের নেতা হবেন, অন্তত কুমিল্লার রাজনীতিতে। আর বড় সড় বলতে আমরা এখন পর্যন্ত এমপি বুঝি, পরেরটা আরো পরে। কিন্তু জসিমউদ্দিন সরকার এলাকায় আর কেন রহস্যজনক কারণে তিনি আর যাননি,
এলাকায় অবস্থান করেছেন পূর্ণ সময় ডাক্তার তাহের। তাই, ডক্টর আব্দুল কুমিল্লা শহরে ভালো ভালো একাধিক হাসপাতালের সাথে তিনি সম্পৃক্ত, তার হাসপাতালগুলোতে সার্ভিস ভালো হয়, রাজনীতির সাথে কিন্তু সেটা মার্চ করে। আবার ল্যান্ডের যে ব্যবসা জামাত ইসলামের কুমিল্লাতে একচাটিয়ে বলা চলে, বিশ্বস্ততার সাথে তারা করে। আর শিক্ষা প্রতিষ্ঠান তো আছেই, তো তাদের এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যে তাদের একজনও ফেল করে না। সেটা কিন্তু স্থানীয়ভাবে খুব গোপন রাখার মতো বিষয় হয় না। আর একটা নির্যাতন জামাতে ইসলাম সয়েছে আওয়ামী লীগ আমলে, বিশেষ করে কুমিল্লাতে। ঢাকাতে তো সয়েছে, কুমিল্লাতে সয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন ধরপাকড় শুরু হতো, তখন বেশিরভাগ সময়ে তাদের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে রেডিমেড 50-60 জন নিয়ে আসলো যে 50টা জঙ্গি ধরা হয়েছে আজকে। অর্থাৎ রেডিমেড স্টুডেন্ট তাদের কাছে থাকতো। পুলিশের জন্য সেটা সুবিধা, দৌড়ে দৌড়ে আসামি ধরতে হয় না, এক জায়গা থেকে কয়েকটা নিয়ে আসা যায়। তো এরকম অবস্থায় জামাত সেটাকে ক্যাশ করতে পেরেছে। আর বিএনপির ক্যাশ হচ্ছে বরাবরই কুমিল্লার বিভিন্ন অঞ্চল। একসময় জাসদের প্রভাব ছিল কোনো কোনো জায়গায়। আর আওয়ামী লীগের যেই মোস্তানি বলবো, অথবা একরোখা আচরণ বা অনেকটা আধিপত্যবাদের মতো, সেটাতে মানুষ রুষ্ট হয়ে একটা সময় পর্যন্ত জাসদের দিকে ছিল। পরবর্তীতে দেখা গেল যখন কর্নেল আকবর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার এই ধরনের লোকেরা বিএনপিতে সম্পৃক্ত হয়ে গেলেন, বিএনপির একটা রীতিমতো গণজোয়ার যেটাকে বলে কুমিল্লা অঞ্চলে, প্রায় প্রত্যেকটা অঞ্চলে কুমিল্লার, ঠিক কুমিল্লার পাশাপাশি গা ঘেঁষা যেটা ফেনী অথবা নোয়াখালীর সেনবাগ সহ কয়েকটা অঞ্চল একইভাবে প্রভাবিত। আরো উল্লেখ করবার মতো বিষয়, কুমিল্লা অঞ্চলে যেরকম অধ্যাপক মুজাফফর প্রভাবিত একটা সময়, ঠিক তার পূর্বাপর সময়টা অধ্যাপক তোহা স্যার নামে পরিচিত নোয়াখালী অঞ্চলের, আব্দুল্লাহ সরকার চাঁদপুর অঞ্চলের, তারপরে আচ্ছা, খালুকুজ্জামান মোস্তফা ভাই, আপনার কমরেড। কাছে আবার আসবো আমরা। আমরা একটু তানজিনা তানিনের কাছে জানতে চাই। মোস্তফা কামাল ভাই যেমন বলছিলেন যে কুমিল্লা রাজনীতিতে নতুন কোনো মুখ তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, ব্যতিক্রম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ যেই এলাকার প্রার্থী বা যেই এলাকার বাসিন্দা, আপনিও সেই এলাকার বাসিন্দা, ওনার আসলেই কেমন প্রভাব আছে, কেমন অনুভব করছেন আপনি? উনি কি ভোটের রেচে এগিয়ে আছেন কিনা? হাসনাত আব্দুল্লাহর বিষয়ে আমার একটা অবজারভেশন হচ্ছে যে সে আসলে শুধু তার স্থানীয় না, সে এখন কিন্তু একটা দেশের মানুষের কাছে দলমত নির্বিশেষে একটা মানে হিসেবে পরিচিত হয়েছে যে এই তরুণ যার ভোকাল সে খুব রেজ করতে পারছে, তার হচ্ছে যে রাজনৈতিক জ্ঞান এই বয়সে সে যে নেতৃত্বের যে জায়গা, এখানে কিন্তু তার একটা খুব উচ্চ ভূমিকা তার রয়েছে। তো আহ, এবং তার রাজনৈতিক প্রচারণার যে প্যাটার্ন আমি দেখেছি এলাকায়, এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে, যেটা মানে একদম গ্রামের প্রতিটা মানুষের ঘর পর্যন্ত যে বসে যাওয়া, তার ঘরে সকালের নাস্তা সে শুরু করছে কোনো একটা কৃষকের ঘর থেকে, ফজরের নামাজ পড়ে মসজিদে, ওই এলাকার ফজরের নামাজ পড়ে সে দেখা যাচ্ছে যে কৃষকের ঘরে নাস্তা করে তার নির্বাচনী প্রচারণা শুরু করছে, যেখানে মাইকিং নাই, কোনো কিছু নাই, খুব র্যান্ডম তার চলাফেরা, গুটিকতক 5-10টা ছেলেদেরকে নিয়ে সেই রাজনৈতিক প্রচারণা করছে। তো তার বড় শক্তি তো এবার জামায়াতের ভোটটা আছে, কারণ ভাই বললেন এর আগে, মোস্তফা ভাই, যে আমাদের আগে থেকেই ছাত্রী সংস্থা, ছাত্র শিবির, স্কুল কলেজগুলোতে তাদের একটা প্রভাব আছে বিভিন্নভাবে। যেমন ছোট ছোট ফান্ড, 5 টাকার ফান্ড দেয় প্রতি মাসে, প্রত্যেকটা স্টুডেন্ট স্কুলের 5 টাকা ফান্ড দেয়। এটা দিয়ে যার পড়াশোনার অসুবিধা তাকে ওটা দিয়ে সাহায্য করছে। তো এভাবে আসলে খুব তৃণমূল পর্যায় থেকে তাদের ভোটটা তৈরি হয়। এবং আমি লাস্ট 3-4 মাস আগে যতবারই এলাকায় যাওয়া হয়েছে, আমি দেখেছি যে ওদের নারী ভোটার, জামায়াত খুব শক্তভাবে নারী ভোট দখল করেছে, এবং এটার পার্সেন্টেজ অনেক বেশি হবে। আমার অবজারভেশন এটা মনে হয়েছে। তো হাসনাত আব্দুল্লাহ ওই ভোটটা তো তার এখন জোট হওয়ার কারণে এটা পাচ্ছে। এছাড়া তার তরুণ ভোট, যেমন মঞ্জুরুল হাসান মুন্সী বাঘা নেতা বলতে পারি, 4 বারের এমপি, টানা 4 বারের এমপি। 96-এর জুনে যে নির্বাচন হলো, সেখানেও কিন্তু আওয়ামী সরকার আসলেও উনি নির্বাচিত আমাদের এলাকায়। ইভেন যতটুকু কুমিল্লা 4 আসনের যতটুকু উন্নয়ন হয়েছে, যদি একটা ইটও কেউ স্থাপন করেছে, এটা মঞ্জুরুল হাসান মুন্সী ছাড়া আর কিন্তু কেউ করেনি। তবে তরুণ ভোটার মঞ্জুরুল হাসান মুন্সীকে চেনে না। এর কারণ হচ্ছে অনেকদিন রাজনীতির বাইরে, বিদেশে ছিলেন, প্লাস কারাগারে থাকা, সবকিছু মিলায়ে অনেকদিন মানে এলাকায় তার বিচরণ কম ছিল। তো যারা নতুন ভোটার আছে, ওরা
সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অনেকটা, সবকিছু মিলিয়ে হাসনাতের দিকে তাদের ঝোঁক অনেক। এছাড়া স্কুলে স্কুলে হাসনাতের ব্যাচমেট, জুনিয়র, সিনিয়র ভাইদেরকে নিয়ে, তাদের ফ্যামিলির এদেরকে নিয়ে, এবং হাসনাতের আমি কিছু তার সাংগঠনিক কিছু কাজ দেখেছি কাছ থেকে। তিনি কিছু শিক্ষা বিষয়ক কিছু এত আইডিয়া জেনারেট করেছে ছেলেদের মাধ্যমে, ছোট ছোট গ্রুপ করে দিয়ে দিয়ে, এগুলা প্রকাশ মিডিয়ায় আসে না, কিন্তু এটা ওই স্টুডেন্টদের গার্ডিয়ানদের কাছে যে পজিটিভ প্রভাব ফেলেছে, যে আচ্ছা এই ছেলে হচ্ছে যদি আমার আসনে আসে তাহলে আমার ছেলে বকে যাওয়ার থেকে তাহলে হয়তো এই এডুকেশনাল সাইডটাতে তার প্রভাব মানে অ্যাক্টিভিটি বাড়বে, তার এর আগে কি আগ্রহ বাড়বে। আগ্রহ বাড়বে। তো শুধু যে তরুণ ভোটার এবং ভোটারদের গার্ডিয়ান সবারই একটা পজিটিভ দিক কিন্তু হাসনাতের উপর ছিল। তো যখন মানে এখন তো মঞ্জুরুল হাসান মুন্সী আজকের রায়ে উনি আর নির্বাচনে অংশগ্রহণ করতেই পারছে না, একচেটিয়া হয়ে গেছে হাসনাতেরটা। গণ অধিকার পরিষদও তাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বিএনপির প্রার্থী থাকতো তারপর সেটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, তারপর হাসনাতের আসনে সেটা হাড্ডাহাড্ডি লড়াই হতো বলে আমার মনে হয়েছে আর কি। আচ্ছা, এছাড়া আর কোন এখানে একটু আসনে যোগ করার বিষয় আছে BNP হাসনাতের বিষয়ে। সে ঢাকায় পরিচিত কিন্তু বেসিক্যালি টিচার হিসাবে। হ্যাঁ। জি, কোচিং গোটা সেন্টার গোটা ঢাকায় ঘুরে ঘুরে সে টিউশন করতো, এবং তার স্টুডেন্টরা কত ভালো করে সেটার একটা কিন্তু জরিপও আছে। সে এলাকায়ও সেটা নিয়ন্ত্রণ হ্যাঁ, করেছে। নিয়ন্ত্রণ করেছে। এটা একটা- এলাকায়ও সেটা নিয়ে তার ব্যাপক একটা পরিচিতি আছে। ওই এলাকার যত লোক অন্তত ঢাকায় আসে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে চায়, ওই ক্ষেত্রে হাসনাতের একটা সংযোগ ছিল। একান্তই সেটা তার নিজস্ব, কোনো রাজনৈতিক যোগাযোগ সেটার মধ্যে বোধহয় খুব ছিল না। আবার স্থানীয়ভাবে ওই দেবিদ্বার অঞ্চল একেবারে কুমিল্লার সংস্কৃতি লালন করে না, কিছুটা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল ওই এলাকা। তো তারা নিজস্ব ভাষায় বলে যে কমরেড মুজাফফরের কারণে একবার দেবিদ্বার সারা বাংলাদেশে পরিচিত হয়েছে। পরিচিত ছিল, আর আরেকবার দেবিদ্বার পরিচিতি পাচ্ছে হাসনাতের মাধ্যমে। অর্থাৎ এখানে তারা অর্থনৈতিক চাহিদাটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আবার গুরুত্ব না দেওয়ার কারণ, দেবিদ্বারকে এমন একটা পর্যায়ে মঞ্জুরুল হাসান মুন্সী নিয়ে গেছেন উন্নয়নের প্রশ্নে, রাস্তাঘাট সহ, এতে করে তাদের বোধহয় উন্নয়নের খুব বেশি একটা অবশিষ্টও নেই। তারপরে উন্নয়নের কিছু প্রশ্ন এসেছে, যেটা হাসনাতের পক্ষেও গেছে বিপক্ষেও গেছে, সমালোচনার অংশ হয়েছে, যে সে তার এলাকায় তার সহযোগী বা সহকর্মী সজীব ভুঁইয়ার সম্পৃক্ততায় ব্যাপক বরাদ্দ নিয়েছিলেন। সেটা এলাকায় দুইভাবে বিশ্লেষণ হচ্ছে, কেউ সেটাকে ভালোভাবে নিচ্ছেন, কেউ সেটাকে আবার ক্ষমতার অপব্যবহারও বলছেন। তো নির্বাচন আসলে যেটা হয় আর কি। তো এরকম একটা অবস্থার মধ্যে কুমিল্লা অন্য অঞ্চলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে খুব একটা আলোচনা নেই, সমালোচনা নেই। আরেকটা উল্লেখ করবার মতো বিষয়, যিনি ঢাকায়ও কয়দিন কাঁপালেন, কুমিল্লার মুরাদনগরও কয়দিন কাঁপালেন, এই সময়টাতে, নির্বাচনের এই সময়টাতে, সজীব ভুঁইয়ার কথা বলছি, কুমিল্লাতে প্রাসঙ্গিক নয়, তিনি একেবারে অনেকটা অপ্রাসঙ্গিক। তো এটা উল্লেখ করবার মতো একটা বিষয় তথ্য হিসাবে। জি, এবারে গত নির্বাচনে দু একদিন উনি কিন্তু কুমিল্লা সফরও করেছেন, জি, কিন্তু সেভাবে আলোচনা না আলোচনা হয়নি। আচ্ছা, কেফায়েত শাকিল, আপনি বলেন তো যে এই যে 11টা আসন কুমিল্লার, এর মধ্যে কোন কোন আসনে বিএনপির প্রার্থীরা চ্যালেঞ্জের মধ্যে আছে, হাসনাতের আসন ছাড়া আর কোন কোন আসন? কুমিল্লার আসনগুলো নিয়ে আমি স্টাডি করতে গিয়ে যেটি দেখেছি, যে বিশেষ করে কুমিল্লার 3টা আসনে বিএনপির নিজস্ব প্রতিদ্বন্দ্বী রয়েছে, অর্থাৎ বিদ্রোহী প্রার্থী রয়েছে। এখানেই আমার মনে হয় যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তাদের জন্য। তার মধ্যে ধরেন কুমিল্লা 2 আসনের কথা যদি বলি, যে এখানে বিএনপির প্রার্থী সেলিম ভুঁইয়া, জামাতের হচ্ছে নাজিম উদ্দিন মোল্লা, তিনি বেশ পরিচিত ব্যক্তি, এবং তার বিপরীতে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন বেগম খালেদা জিয়া, সাবেক এপিএস ছিলেন, আব্দুল মতিন। তো এখানে বিএনপির দুজনের মধ্যে দ্বন্দ্বের ফাঁকে হয়তো জামাত বেরিয়ে যেতে পারে, এটি ধারণা করা যেতে পারে। তারপর কুমিল্লা 7 আসনে এখানে ভাই বলেছিলেন রেদওয়ান আহমেদের কথা, তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন হচ্ছে উপজেলা বিএনপি সভাপতি, তিনি কলস মার্কায় নির্বাচন করছেন, আতিকুল ইসলাম শাওন। এখানে আবার যিনি জামাত জোটের যিনি প্রার্থী, খেলাফত মজলিসকে এটা ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে ধরে নেওয়া যাচ্ছে যে এখানকার মূল লড়াইটা হবে আসলে বিএনপি বনাম বিএনপি। আরেকটি আসন হচ্ছে কুমিল্লা 9 আসন, এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন আবুল কালাম, এবং এখানেও একজন বিএনপি থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন সামিরা জিমদোলা। এখানে তার সাথে লড়াই হতে পারে। এখানে জামাতের যিনি প্রার্থী, তেমন একটি আমি আলোচনা খুব একটি অনলাইনে খুঁজে পাইনি। এর বাইরে আমরা আগেও বলছিলাম যে শিবিরের 3 জন
সভাপতি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই হিসেবে এটাকে মোটামুটি হেভিওয়েট বলা যেতে পারে। সেই জায়গায় কুমিল্লা 10 আসনে আমরা জানি যে আজকে বিএনপির প্রার্থী যিনি ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া, ফাইনালি ওনার মনোনয়ন অবৈধ ঘোষণা হয়েছে। তার মানে এখানে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত তিনি অনেকটা বিজয়ী বলা যেতে পারে এখন পর্যন্ত। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনটা আমরা দেখেছি বিএনপির গত পরশু যে সমাবেশ হলো সেখানে তারা বিশাল শোডাউন দিয়ে দেখিয়ে দিয়েছে। সেখান থেকে ধারণা করা হয় যে এখানেও আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হয়তো বিজয় ছিনিয়ে নিতে পারেন। ভাই যেভাবে বলেছেন অনেকটাই এরকমই, 5 থেকে 7টা আসন হয়তো জামাত চাচ্ছে তারা কোনোভাবে এখান থেকে দখল করে নেওয়ার মতো, সেরকম সিচুয়েশনই আসলে দেখা যাচ্ছে। তো তার মানে হচ্ছে যে 11টার মধ্যে 4-5টা বিএনপির বিপক্ষে আছে, বাকিগুলো হয়তো বিএনপির দুইটা তো অলরেডি তারা জিতেই আছে, আরো 2-3টা হয়তো জেতার সম্ভাবনা, জিতে আছে এটা বলাটা এখনো সুযোগ। চট্টগ্রামের এখানে একটু যোগ করার আছে সামান্য বিষয়। এটা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নির্বাচনী এলাকা। তিনি ঢাকায় অনেক বড় নেতা ছিলেন, জাতীয় পর্যায়ের অনেক বড় নেতা, কিন্তু তিনি কখনোই এলাকায় খুব একটা প্রভাব রাখেননি বা বিস্তার করেননি, ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছেন। আর তথ্যের প্রয়োজনে উল্লেখ করা দরকার, একসময় আওয়ামী লীগের যে অর্থনৈতিক দায়িত্বটা সেটা পালন করেছিলেন তার চাচা জহিরুল কাইয়ুম, কাজী জহিরুল কাইয়ুম। শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতেও আছে বারবার ওই কথাটা, যে আওয়ামী লীগ চালাতে গিয়ে যখন অর্থের প্রয়োজন হতো ওই যোগানটা আসতো জহিরুল কাইয়ুমের কাছ থেকে। অর্থাৎ চট্টগ্রাম কিন্তু বৈশিষ্ট্যগতভাবে একটু ভিন্ন ধরনের এলাকা, শিক্ষা প্রচুর আর তার চেয়ে অর্থবিত্ত প্রচুর সেখানকার লোকজনের, প্রচুর ধনাঢ্য লোকজন আছেন সেখানে। তো যে কারণে ওই আসনটাতে আওয়ামী লীগেরও ভোটার আছে প্রচুর। অর্থাৎ সাবেক যিনি জনপ্রতিনিধি ছিলেন সেখানকার, রেলমন্ত্রীও ছিলেন কিছুক্ষণ, মুজিবুল হক, সৎ মানুষ হিসেবে তার যেমন একটা খ্যাতি ছিল, তো শেষ দিকে আবার ঠিক উল্টাটা, একদম রিভার্স, ব্যাপক দুর্নীতি এবং সহ আনুষঙ্গিক আরো বিভিন্ন বদনাম তাকে পেয়ে বিয়ের পরে তার এসব এই বিয়ের পর একদিকে তার উত্থান ঘটেছে সাংসারিক জীবনে, চিরকুমার সমিতির সভাপতি ছিলেন তিনি। তো বিয়ে করার পর ওনার সুনামেও ধস পড়েছে, যেটা স্থানীয়ভাবে আলোচিত, যে তাকে ওই পথে নেয়ার বিষয়ে তার স্ত্রীর ব্যাপক একটা ভূমিকা ছিল বা ভূমিকা রেখেছেন। কারণ এর আগ পর্যন্ত মুজিবুল হককে মানুষ কখনো বিত্তশালীর কাতারে গোনেনি, মাটি মানুষের সাথে ছিলেন। বৃহত্তর কুমিল্লার মধ্যে বা গোটা বাংলাদেশের মধ্যে বলা চলে একটা ভিন্ন স্বভাব বৈশিষ্ট্যের মানুষ ছিলেন তিনি। কিন্তু ক্ষমতা মানুষকে কোথায় নিতে পারে সেটারও একটা উদাহরণ কিন্তু তিনি। ধন্যবাদ মোস্তফা কামাল। আমরা এবার একটু ফেনীতে যেতে চাই। আমাদের রফিকুল ইসলাম আছেন, বাংলা ভিশনের প্রতিনিধি। রফিকুল ইসলাম ভাই, তিনি আবার একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে আছেন। রফিক ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? রফিকুল ইসলাম ফেনী প্রেস ক্লাবের উনি সভাপতি ছিলেন একাধিকবার। আচ্ছা, ফেনীতে যে 3টা আসন আছে, সেই 3টা আসন আমরা জানি যে ফেনীর একটা আসনে বিএনপি চেয়ারপারসন, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থী হওয়ার কথা ছিল। তো এই 3টা আসনের চালচিত্রটা যদি আপনি আমাদেরকে একটু বলেন, 1, 2, 3 এইভাবে পর্যায়ক্রমে যদি বলেন তাহলে ভালো হয়। ভাই, আপনাকে ধন্যবাদ। ফেনী 1 আসনটা আমাদের জেলার রাজনীতিতে বিএনপি আসন হিসেবে সবসময় বলা হয়। এই আসনটাতে 1973 সালে সাংবাদিক এবিএম মুসা সাহেব প্রথম নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং পরবর্তীতে এরশাদ আমলে জাফর ইমাম সাহেব এখানকার মন্ত্রী ছিলেন এবং এই আসনে ছিলেন। 91 সালে প্রথম বাংলা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে উনি 5টি ধারাবাহিক নির্বাচনে তিনি এই আসনটি থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। বিশেষ করে তিনি একই সঙ্গে বাংলাদেশের যে কয়েকবার ছিলেন তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব এই আসনটি রেখে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ওনার হাত ধরে ফেনীর মূলত বিভিন্ন যে উন্নয়ন কর্মকাণ্ড 90 দশকের পরে সেগুলো এখানে সম্পূর্ণ হয়েছে। তো ওই আসনটিতে বিশেষ করে জামাতের, আমরা যদি 91 থেকে দেখি যে 2008 পর্যন্ত এই নির্বাচনগুলোতে জামাতের উল্লেখযোগ্য ওইভাবে কোনো প্রার্থী ছিল না। এবারেই SM কামাল ভোটের তিনি এই আসনটিতে প্রার্থী হয়েছেন এবং এখানে তাদের মানে ভোটের যেই
অতীত হিসাব 91-এ একটা হিসাব আছে যে 8,000, 7,000, 8,000 ভোট পেয়েছিল তাদের প্রার্থী। এবার যেটা হয়েছে যে ওই আসনটিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে ওই আসনটিতে ঢাকা দক্ষিণের আহ, আহ্বায়ক রফিকুল রফিকুল আলম। আলম মজনু এই আসনটি নির্বাচন করেছেন। তিনি 2018 সালে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ছিলেন এবং সেই নির্বাচনের ফলাফল বা সেই নির্বাচনের অবস্থা রাতের বেলায় সেই নির্বাচনটা হয়ে গেছে, যার ফলে সেই জায়গায় তিনি এই 18 সাল থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে ওই আসনটিতে সমন্বয়ক হিসাবে সেই আসনটিতে দায়িত্ব পালন করে আসছেন সাংগঠনিক ভাবে। একই সঙ্গে সেই আসনের নেতা কর্মীদের সাথে তার একটা ব্যাপক সম্পৃক্ততা গড়ে উঠছে। যদিও তিনি ঢাকা মহানগর রাজনীতির সাথে সম্পৃক্ত, একই সঙ্গে ওনার বাড়ি হচ্ছে ফেনী 2 আসনের মটুবি ইউনিয়নে সদরের বাসিন্দা, কিন্তু উনি ওই জাতীয় ঢাকা রাজনীতি এবং ফেনী 1 আসনের রাজনীতির সাথে 18 সাল থেকে থাকার কারণে সেখানকার এই, আর অন্যদিকে জামাতের যে প্রার্থী আছে অ্যাডভোকেট এস এম কামাল, তিনি একজন ক্লিন ইমেজের প্রার্থী হিসাবেই এলাকার মানুষ জানে এবং আইন অঙ্গনে তার যথেষ্ট, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সেখানে ওনার একটা ভূমিকা আছে। কিন্তু সাংগঠনিক ভাবে ওই ওই এলাকায় জামাত মূলত 3টা উপজেলা, একটা ছাগলনাইয়া, একটা ফুলগাজী, একটা পরশুরাম। তো এই ছাগলনাইয়াতে মূলত বিএনপি সবসময় আমরা যদি 91 থেকে 2008 সাল পর্যন্ত যে সকল নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা যদি মোটা দাগে প্রতিদ্বন্দ্বিতার থেকে বেগম জিয়া থেকে শুরু করে 8 সালে পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আওয়ামী লীগের সাথে এই প্রার্থীদের সাথে বেগম খালেদা জিয়ার যে ভোটের ব্যবধান এটা অনেক বেশি। সুরাম ফুলগাজীতে আসার পরে ওইখানে অনেকটা বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো এবার যেটা হচ্ছে এই জামাত প্রার্থী তার নিজস্ব ইমেজ এবং দলের সাংগঠনিক প্রভাবে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাপক গণসংযোগ করছে, ব্যাপকভাবে যাওয়ার চেষ্টা করছে এবং তিনি আবার বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগে তিনি একটা আহ, বেগম খালেদা জিয়া সম্পর্কে একটা উক্তি করছিলেন যে খেলাও শেষ বেলাও শেষ। এটি নিয়ে কিন্তু একটা সংক্ষুব্ধতা সেখানে তৈরি হয়েছিল, পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার একটা ব্যাপক কিন্তু যদি আমরা মোটা দাগে বলি যে স্থানীয় রাজনীতিতে ফেনী 1 আসনে যে 2জন প্রার্থী আছেন বিএনপি এবং জামাত, দুইজনই কিন্তু স্থানীয় রাজনীতির সাথে তেমন ভাবে জড়িত না এবং স্থানীয়ভাবে ওনাদের এ- এ- এই বিশেষ করে এস এম কামাল সম্পর্ক জামাতের যে প্রার্থী আছে ওনাকে ওইভাবে স্থানীয়ভাবে এই নির্বাচনে আগ পর্যন্ত অনেক মানুষই ওই রকম চিনা জানা ছিল না। তো বলা যায় যে এক অর্থে যে আহ, বিশেষ করে রফিকুল আলম মজনু এবং জামাত প্রার্থী দুইজনেই ঢাকা কেন্দ্রিক আহ, যা- তাদের রাজনৈতিক দলের প্রত্যেকে স্ব রাজনীতির সাথে একজন সক্রিয় নেতা এবং কর্মী হিসাবে সবার কাছে পরিচিত। এই এমত পরিস্থিতিতে আহ, বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর পরে তার মৃত্যুজনিত যে আবেগ আনুষঙ্গিক এবং ইতিমধ্যে ওনার আহ, বিশেষ করে ওনার মিলাদ মাহফিল দলীয় নির্বাচনী প্রচারণার বাইরেও ওনার শোক সভাকে ঘিরে সব ইউনিয়ন ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে শোক সভা আলোচনা সভা অথবা ওনার যে বিভিন্ন কুলখানি এবং নানান রকমের আয়োজনের মধ্যে দিয়ে ওই ওই আসনটাতে বিএনপি সরব রয়েছে। একই সঙ্গে জামাতও তার সাংগঠনিক ভাবে নির্বাচনী এই এই মুহূর্ত পর্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে সাংগঠনিক ভাবে প্রতিযোগিতা করছে। কিন্তু যদি ওইখানকার একটা আঞ্চলিকতার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওইখানকার একটা সমাজ আছে যেটাকে আমরা সাতগাইয়া সমাজ হিসাবে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয়, মানে চট্টগ্রাম সমাজ। ওই সমাজের মানুষরা আবার কিন্তু জামাতের যে প্রার্থী আছে সেই প্রার্থীও একই সমাজের বাসিন্দা হিসেবে সেখানে এই এই ইস্যুতে বিশেষ করে এই সমাজের একটা ভোটের অংশের মধ্যে আঞ্চলিকতার আহ, যাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে ওই আসনের জামাতের আহ, জামাত যে বিষয়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে বন্যার বন্যার পরবর্তী সময়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, বিশেষ করে বাঁধ নির্মাণ আনুষঙ্গিক এই অসঙ্গতি গুলো, সেখানে যে অনিয়ম দুর্নীতি নানান রকমের চিত্র তারা সেগুলোকে সামনে নিয়ে আসতেছে এবং সেটার সাথে স্থানীয় বিএনপি যে নেতা কর্মী তাদেরকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সব মিলে আমরা যদি
বলি যে ওইখানে একটা লড়াই, ভোটের একটা উত্তাপ আছে এবং একটা লড়াই হবে এবং একটা একটা সমতার মধ্যে একটা লড়াই আসবে। আর ফেনী 2 এর কথা যদি আপনাকে বলি, ফেনী 2 যে ফেনী আসনটা, 2-এ দেখছি যে আমরা 2008 জামাতের সাল বোধহয় প্রার্থী নাই। ফেনী 2-এ বোধহয় জামাতের প্রার্থী এটা নাই, মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে না, দিয়েছিলাম। মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দিয়েছে ফেনী এবি পার্টি। ফেনী 2 যে ফেনী 2 সদর যে আসনটা আছে, এটা আগে ছিল ফেনী 3-এর ধাগড়মিয়া উপজেলার সাথে সম্পৃক্ত, কিন্তু 2008 সালে এসে এটা সদর আসন হিসাবে সম্পৃক্ত হয়েছে। আমরা যদি দেখি এই আসনে এক সময় যখন 2 ছিল, ফেনী সদর, ফেনী 3-এ ছিল ফেনী সদর এবং দাগনমিয়া, তখন 91 সালে এই আসন থেকে জামাতের কেন্দ্রীয় আমির মকবুল আহমদ সাহেব এই আসন থেকে নির্বাচন, এবং তিনি সেই সময় 22,000 ভোট পেয়েছিলেন, যদিও ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলা মিলে। তো বর্তমানে ফেনী সদর এককভাবে একটি আসন, দাগনভূঞাটা ফেনী 3-এর সাথে সম্পৃক্ত হয়েছে। তা আমরা এই আসন থেকে জামাতের জেলা আমির লিয়াকত আলী সাহেব ইতিপূর্বে নির্বাচন করছিলেন, তিনি সম্ভবত 96 নির্বাচনে অংশগ্রহণ করছিলেন, এবং উনি সর্বশেষ সেখানে আমরা যে জামাতের সেই ভোট ব্যাংক দেখছি, যে নির্বাচনগুলো 91 থেকে 2008, সেখানে জামাতের 15-16 হাজার ভোট জামাত প্রার্থী এই আসনটিতে পেয়েছিল। তা আমরা এখন যেটা দেখি যে জামাতের এবার যে লিয়াকত আলীকে এখানে প্রার্থী দেওয়ার কথা ছিল, তিনি ব্যাপক এই 17 মাসে তার দল, তার বন্যা পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড সব মিলে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা একটা এই এই নির্বাচনী তফসিলের আগ পর্যন্ত আমরা এটা দেখছি যে একটা প্রতিদ্বন্দ্বিতা, জামাত একটা নতুন শক্তিতে রূপান্তরিত হয়েছে, এরকমই আমরা মনে করছি, আমরা যেটা মাঠ পর্যায়ে দেখছি। কিন্তু যখনই ওনার মনোনয়ন পরিবর্তে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুরকে দেওয়া হয়েছিল, তখন আবার কিন্তু একটু ভাটা পড়ছিল ওদের নেতা কর্মীদের মধ্যে, এই নিয়ে একটা মান অভিমান। তো কিন্তু ইতিমধ্যে আবার এই মান অভিমান কেটে উঠে আবার এবি পার্টির যে চেয়ারম্যান আছে তার তার পক্ষে তারা মাঠে নেমেছেন। এই আসনটাতে বিশেষ করে আমাদের ফেনী 3টে আসনের কথাই বলি, প্রবাসী ভোটারের সংখ্যাই সবচেয়ে বেশি। মানে এই আসনে প্রায় 11,000-এর মতো প্রবাসী ভোটার আছে। তো এই প্রবাসী ভোটারদেরও একটা প্রভাব, বেশিরভাগ প্রভাব জামাতের এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুর দিকে যেতে পারে। তবে সব মিলে হচ্ছে ফেনী সদরের এই কয়টা ইউনিয়ন আছে, বিশেষ করে 11টা ইউনিয়ন আছে, এই ইউনিয়ন গুলোতে কিন্তু জামাতের একটা সাংগঠনিক বিস্তৃতি আছে। সব সব ওয়ার্ড, ইউনিয়ন, সব লেভেলে কমিটি আছে, এবং এবি পার্টি মঞ্জু আহ, মঞ্জু মঞ্জু সাহেবের সবচেয়ে বড় আশাবাঞ্জক দিক হচ্ছে যে জামাতের একটা রেডিমেড শক্তি তিনি এই আসনটিতে পেয়েছেন, এবং এই সাংগঠনিক শক্তি নিয়ে কিন্তু তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণা কাজে যাচ্ছেন। একই সঙ্গে এখানে যে বিএনপির যে প্রার্থী আছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এক সময় জাসদের নেতা ছিলেন, এবং উনি এই আসনটার যখন 1933 সালে নির্বাচন হয়, তখন এখানকার ফেনীর অভিভাবক বলা হয় খাজা আহমেদ সাহেবকে। তিনি এই আসন থেকে প্রথম নির্বাচিত এমপি ছিলেন, এমপি ছিলেন, তারও আগে তিনি এমএলএ ছিলেন। তো ওনাকে ঘিরে যে রাজনীতিটা প্রবর্তিত হতো, সেই রাজনীতি থেকে জাসদ সময় কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে এখানকার রাজনীতির মাঠে কিন্তু ওনাকে একটা মানে সামগ্রিকভাবে 73 নির্বাচনে একটা চ্যালেঞ্জ হিসেবে জানিয়েছিল। বিপি জালাল সাহেব এখানকার ফেনী কলেজের অধ্যাপক বিপি জয়নাল আবদিন, তিনি এখানকার ফেনী সরকারি কলেজের বিপি ছিলেন, এবং একই সময় জাসদ রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধে মাঠ পর্যায়ে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে এখানে সবার কাছে একটা ব্যাপক পরিচিতি ছিল। কিন্তু তিনি 88 নির্বাচনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যে নির্বাচন নিয়ে বিতর্ক আছে। সকল রাজনৈতিক দল, যখন বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল যেটাতে অংশগ্রহণ করে নাই। পরবর্তীতে তিনি এখানকার 91 পরে এখানকার আপনি জানেন যে জাফর ইমাম এবং জয়নাল হাজারী একটা এরশাদের স্বৈর শাসন আমলে এখানে একটা সন্ত্রাস রাজত্ব কায়েম হয়েছিল, এবং এখানে টাইগার বাহিনী নামে একটা বাহিনী গঠন করেছিল জাফর ইমাম সাহেব, এবং জয়নাল হাজারী তার হাজারি বাহিনী নামে এখানে একটা ক্যাডার বাহিনী তৈরি করে ফেনীকে একটা লেবানন হিসেবে ফেনী দেশে বাইরে সব জায়গায় একটা পরিচিতি, খারাপ পরিস্থিতি লাভ করছিল।
এই পরিস্থিতিতে 91-তে এই আসনটাতে ফেনী 2-এ তখন সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের এই বিশেষ করে জয়নাল আবদিন, এই জয়নাল হাজারী। হুম। জয়নাল হাজারীর সময় আবার 91-তে প্রধানমন্ত্রী ছিল আমাদের বেগম খালেদা জিয়া। এখানে অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড করছে। সে সময় এই উন্নয়ন কর্মকাণ্ডগুলোর বাধা হিসেবে জয়নাল হাজারী অনেকগুলো স্থাপনা তিনি গড়ে দিয়েছেন, ভিত্তিপ্রস্তর ভেঙে দিয়েছেন। এরকম অনেকগুলো নেগেটিভ কাজ এখানকার মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই। পরবর্তীতে এই 2 আসনের যে রাজনৈতিক পরিস্থিতি, আমরা 2001 সাল পর্যন্ত এটা একটা রফিক ভাই একটু সন্ত্রাসী বহাল সংক্ষেপ করতে জনপদে হবে, আমরা পরিণত এত বিস্তারিত আলোচনা টু দ্য পয়েন্ট আলাপ করব। আপনাকে একটু থামাচ্ছি, আমরা একটু শাকিল আপনার কাছে আবার আসবো, কেফায়েত শাকিলের কাছে যাচ্ছি। ফেনী 1 এবং 2 আসনের আপনি একটা বিশ্লেষণ শুনলেন, আপনি ওই এলাকার সন্তান, আপনার কাছে বিশ্লেষণ কোনোটার সাথে আপনার দ্বিমত আছে না আপনি একমত পোষণ করছেন? রফিক ভাই যেহেতু আসলে ফেনীর দীর্ঘদিনের সাংবাদিক এবং ফেনীর সাংবাদিকতার যে যারা আসলে আমাদের প্রথিতযশা সাংবাদিক যারা আছেন তাদের মধ্যে উনি একজন, ফলে উনার পরে আর আসলে এখানে বলার কিছু থাকে না। উনি যা বলেছেন অনেকটা তাই, যে ফেনী 1 আসন আগে আসলে যতদিন বেগম খালেদা জিয়া ছিলেন ততদিন পর্যন্ত এই আসনে অন্য কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবারই সুযোগ ছিল না। তবে এখন যেহেতু বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, নতুন করে মজনু ভাই এসেছেন, কিছুটা এখন একটা মাঝামাঝি একটা অবস্থা দেখা যাচ্ছে। আর যেটি বলেছিলেন যে ফেনীতেও, আমি কিন্তু ভাইয়ের মতো বলি, যে কুমিল্লার মতো বলি, মোস্তফা কামাল ভাই যেভাবে বলেছেন, ফেনীতে জামাত কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন ব্যবসার মাধ্যমে একটা অবস্থান তৈরি করেছে। আমরা দেশের পরিচিত যেই মাদ্রাসাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, যেটি ফেনীতে অবস্থিত, এটি জামাত পরিচালিত। এবং এখানে কিন্তু এটি যেহেতু দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে আশপাশের জেলা থেকে এসেও মানুষ পড়াশোনা করে। এই প্রতিষ্ঠানকে ঘিরে এখানে যারা পড়াশোনা করে অধিকাংশ জামাতপন্থী হয়ে ওঠে। এই প্রভাব আস্তে আস্তে কিন্তু পুরো জেলায় ছড়িয়েছে। তারপরে আরেকটি স্কুল আছে, শাহিন একাডেমি নামে একটি স্কুল আছে ফেনীতে। এভাবে আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে জামাতের, যেগুলোকে ঘিরে জামাত তাদের সংগঠনকে বিস্তৃত করেছে। সেটা বিশেষ করে তাদের সবচেয়ে বড়, আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি, যে সদর আসনে জামাত তাদের বেশি অবস্থান তৈরি করেছিল, যার কারণে আসলে মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দেওয়ার পর তাদের মধ্যে এক ধরনের এটি নিয়ে মনোমালিন্য দেখা গেছে। তবে সবশেষ যে সমাবেশটা হলো গত শুক্রবার, সেদিন যেভাবে দেখা গেল আসলে তাদের ওই মনোমালিন্যতা সম্ভবত কেটে গেছে। এবং এখানে একটি মানে এই সমাবেশটা কিন্তু ফেনীতে যে জামাতের নতুন উত্থান হচ্ছে তার একটা ইঙ্গিত বহন করে। কারণ ফেনীতে বিএনপি যে সমাবেশটি করেছে এটি 3 জেলা নিয়ে সমাবেশ ছিল, জামাত 1 জেলা, তারা শুধু ফেনী নিয়ে সমাবেশ করেছে। তুলনামূলকভাবে বিএনপির তুলনায় জামাতের যে উপস্থিতি খুব কম ছিল এমন বলার সুযোগ নেই। ফলে আসলে এখানে তাদের অবস্থানটা স্পষ্ট হচ্ছে। তবে মুজিবুর রহমান মঞ্জুর আরেকটি পজিটিভ দিক আছে, এটা মনে হয় ভাই হয়তো খেয়াল করেননি বা কথা ইয়েতে ভুলে গেছেন। বিএনপির মধ্যে এখানে একটি দ্বিধা বিভক্ত একটি অবস্থান আছে। আপনার মনে হয় মনে থাকার কথা যে আমরা দেখেছি যে একজন ধান খেতে দাঁড়িয়ে রিভিউ চেয়েছিলেন, খুব আলোচিত হয়েছিল দেশে বিদেশে সব জায়গায়। এটি কিন্তু ফেনী 2 আসনের ঘটনা। ফেনী 2 আসনে বিএনপি থেকে আলোচিত 3-4 জন প্রার্থী কিন্তু নমিনেশন চেয়েছিলেন, পেয়েছেন যিনি জয়নাল আবদিন ভিপি, তিনি। তো এখানে ফেনীর এবারের ফেনীর ভোটে একটা জিনিস খুব বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি, সেটি হচ্ছে যে ফেনীর বন্যায় কারা মানুষের পাশে ছিল, এটিকে মানুষ বিবেচনা করবে। কারণ এটি আসলে স্মরণকালের ভয়াবহ একটি বন্যা কাটিয়েছে। তো এখানে একটি কথা আছে, বিএনপির লোকজনই বলেন যে যিনি এখন বিএনপির প্রার্থী ফেনী 2 আসনের, তিনি তাকে বন্যার সময় খুব একটা দেখা যায়নি। ফলে এই প্রভাবটা তাদের দলের মধ্যে যেমন আছে, এটি কিন্তু অন্যদের ক্ষেত্রেও আছে। তো এইটা হয়তো মুজিবুর রহমান মঞ্জুর জন্য আরেকটি পজিটিভ পয়েন্ট হতে পারে এবং দলের বিরোধী। আমরা একটু ফেনী 3-এর কথা শুনতে চাই। এখানে একজন হেভিওয়েট প্রার্থী আছেন বিএনপির আব্দুল আওয়াল মিন্টু, যিনি একসময় বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, দেশের অন্যতম ধনাঢ্য ব্যক্তিদের একজন। তো তিনি বিএনপির প্রার্থী। এছাড়া মোহাম্মদ ফখরুদ্দিন হচ্ছে জামাতের প্রার্থী। এই আসনের অবস্থা কি আপনি শিবিরের সংক্ষেপে সভাপতি বলেন? ছিলেন, ইনিও শিবিরের কেন্দ্রীয় সভাপতি। নাবিল ভাই আমি একটু শাকিল ভাই বলে ফেলছে ফেনী 2 সম্পর্কে আর একটু যোগ করি। সেটা হচ্ছে বিপি জেনারেল এখানকার প্রার্থী হিসেবে প্রথম দিকে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন বিপি জেনারেলও এই আসনে কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী, এবং তিনি কিন্তু আবার একজন তৃণমূল পর্যায়ের একজন মানুষের সাথে ওনার একটা সম্পর্ক আছে।
রাজনীতির বাইরেও। আর মুজিবুর রহমান মন্টুর যে অবস্থাটা হচ্ছে, তিনিও কিন্তু এখন তিনি কিন্তু তার এই যে নির্বাচনী গণসংযোগ, সেখানে একটা নতুন সংযোজন আছে। তিনি কিন্তু মোটর সাইকেল করে বিভিন্ন জনসভা যাচ্ছেন, বিভিন্ন পথসভা যাচ্ছেন এবং বিভিন্ন পর্যায়ে আহ, গণসংযোগ কর্মকাণ্ড চালাচ্ছেন। ফিলিস্তিনের কথা যদি আমি বলি, ভাই যেটা বলছেন, যে ফিলিস্তিনে আব্দুল আহমদ মিন্টু 80 দশক থেকে তার বাড়ি দাগনভূঞাতে, সেখানে তিনি তার শিক্ষা, স্বাস্থ্য, আপনার শিল্পায়ন, এগুলো নিয়ে তিনি কিন্তু কাজ করছেন। তিনি তার দাদার নামে দুলামিয়া প্রথম নামে 80 দশক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন। একই সঙ্গে তিনি তিনি তার ভাই, নিহত ভাই ইকবালের নামে ইকবাল মেমোরিয়াল কলেজ নামে একটা কলেজ স্থাপন করছেন। তার দাদার নামে আরেকটা হাই স্কুল এবং দাদির নামে একটা নারীদের জন্য একটা হাই স্কুল লেভেলের একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছে। সব মিলে কিন্তু আব্দুল্লাহ আল মিন্টু ফেনী দাগন মিয়ার সন্তান। এই হিসাবে দাগন মিয়া ফেনী তিনি দাগন মিয়া এবং সোনাগাজী অঞ্চলের দাগন মিয়া থেকে 53 বছর কোন সংসদ সদস্য নির্বাচিত হয়। সেই আসনটাতে এবার এমপিসির সাবেক সভাপতি আব্দুল আল মিন্টু এই আসনটাতে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরে এখানে বিশেষ করে দাগনভূঞা যে উপজেলাটা আছে, সেই উপজেলার মানুষদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সব মিলে কাজ করে। অপরদিকে জামাতের যে প্রার্থী আছে, তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি, তার বাড়িও দাগনভূঞা উপজেলা। তো সেখানে দাগনভূঞা, বিশেষ করে দাগনভূঞা এবং সোনাগাজী দুইটা উপজেলা নিয়ে এই সংসদীয় আসনটা 2008 সালে নতুন ভাবে পুনর্গঠিত হয়েছে। এই আসনটাতে বিশেষ করে সোনাগাজীর যে আসনটা, সেখানে আবার বিএনপির দুর্গ হিসেবে এই আসনটাকে, সোনাগাজী উপজেলাটাকে এভাবে আমরা স্থানীয় রাজনীতি। কিন্তু এরপরও এই বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠীর একটা বড় অংশ ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যারা বিভিন্ন সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে ছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে তারা বিভিন্ন পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্যে এবং বিভিন্ন বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত মানুষ আছে। এই মানুষগুলো কিন্তু বিশেষ করে বিত্তবানও আছে। আমি মেজবা সাহিদ নামে একজন বিত্তবান আছেন, জামাত পার্টির পর্যায়ে অর্থনৈতিক ভাবে এবং সামগ্রিক ভাবে সহযোগিতা করছেন এবং দেখছেন। আর বিশেষ করে বন্যার সময় এই ওই এলাকায় জামাত ইসলাম সাংগঠনিক ভাবে ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালিত করছে, যেটির মাধ্যমে তারা তাদের সাংগঠনিক দিকটা, বিশেষ করে এই 17 মাসে তারা একটা জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এই অবস্থাটা কিন্তু আব্দুল্লাহ আল মিন্টু যে প্রচারণা, সেই প্রচারণায় ওনার স্ত্রী নাসরিন কিন্তু নারীদের নিয়ে বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক, ঘর বৈঠক, একই সঙ্গে সন্তান, বড় সন্তান বিশেষ আবেদ আউয়াল, তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনিও কিন্তু যুব সমাজ নিয়ে ক্রিয়ার সাথে সম্পৃক্তদের নিয়ে আমরা গতকাল যেটা দেখছি, বিভিন্ন পর্যায়ে তিনি কিন্তু এই কাজগুলো করতে। আরেক হচ্ছে তার আরেক সন্তান তাদোয়ার, তিনিও কিন্তু এই মাঠে আসেন গণসংযোগে। এবং ওনাদের যে বিশেষ করে পারিবারিক যে সুর, বা ওনার আরেক ভাই আছেন রাগনমিয়া পৌরসভার মেয়র ছিলেন আকবর হোসেন, তিনিও কিন্তু এই নির্বাচনীতে আলাদা টিম নিয়ে তিনিও তার মতো করে। আবার এই উপজেলাতে বিশেষ করে এই আসনটাতে ওনার বাবা আদি শফিউল্লাহ উপজেলা চেয়ারম্যান ছিল একাধিকবার, এবং বিশেষ করে ব্যক্তিগত যে কর্মকাণ্ড এবং দলের বাইরে আব্দুল্লাহ আল মিন্টু নিজস্ব একটা ভোট ব্যাংক ছিল। এবং বিশেষ করে আব্দুল্লাহ আল মিন্টু এই নির্বাচনে আসাটাকে বিশেষ করে ফেনী সোনাগাজী অঞ্চলের এই আসনটার মানুষের একটা আশীর্বাদ হিসেবে। জি, ধন্যবাদ রফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা একটু নোয়াখালী প্রসঙ্গে আলাপ করতে চাই। নোয়াখালী এক আসনে বিএনপির প্রার্থী, হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যিনি আমরা জানি যে সুপ্রিম কোর্টও খুবই পপুলার মানুষ, 7 বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি আওয়ামী লীগ যখন জয়কর, সেই সময়েও ওই আসন থেকে জিতেছেন। আমি 2008 সালে নির্বাচনের কথা বলছি। তো ওনার অবস্থান, এবং ওইখানে প্রতিদ্বন্দ্বী আছেন সাইফুল্লাহ জামাত ইসলামীর, এছাড়া আরো 7 জন প্রার্থী আছেন মোট। ওই আসনের কি খোঁজ খবর আপনার কাছে? ওই আসনে যতটুকু খোঁজ খবর, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নিজস্ব একটা ইমেজ তিনি তৈরি করে ফেলেছেন। তিনি তার পেশাগত জীবনে একজন ভালো অভিভাবক পেয়েছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ। এখানে উল্লেখ করবার বিষয় আছে, ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে চলে গেলেন,
মাহবুবউদ্দিন খোকন তখনও কিন্তু ব্যারিস্টার মওদুদের আশীর্বাদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। অর্থাৎ আমাদের পেশাজীবীদের মধ্যে কিছু কিছু পেশা আছে যেটা অভিভাবকের উপর অনেক কিছু নির্ভর করে, যেটা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ধরে রেখেছেন পরিপূর্ণভাবে। কিন্তু এবার বৃহত্তর নোয়াখালীতে ফেনী সহ একটা ইঙ্গিতবহ তথ্য আমরা কিন্তু খেয়াল করছি। বৃহত্তর নোয়াখালী একসময় ছিল বাম প্রগতিশীল রাজনীতির একটা উর্বর ভূমি। সেই ক্ষেত্রে কতগুলো নাম উল্লেখ করতে হয়। কমরেড তোহা ওই এলাকার মানুষ, সিরাজুল আলম খান ওই এলাকার মানুষ, আসম রব ওই এলাকারই মানুষ, আফম মাহবুবুল হক ওই এলাকারই মানুষ। আপনি দেখেন সবাই কিন্তু তারকা বাম রাজনীতির। পরবর্তীতে তাদের যে ফলোয়ার্স তৈরি হয়েছে, এই মুহূর্তে হয়তো নাম উচ্চারণ করলে কেউ কেউ অস্বীকার করতে পারলে সম্ভবত স্বস্তি পাবেন। তবু আমরা গণমাধ্যমে কাজ করি, আমাদের তথ্য লুকানোর কোনো সুযোগ নাই। যাকে ভিপি জয়নাল বলা হয় অথবা যাকে জয়নাল আবদিন ফারুক বলা হয়, তাদেরও কিন্তু সিলসিলাটা ছিল ওই বাম প্রগতিশীল ঘরানার। পরবর্তীতে নোয়াখালীতে যে এমপিরা এসেছেন, তারাও কোনো না কোনোভাবে বাম রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন। কিন্তু খুব উল্লেখ করবার মতো বিষয়, অল্প সময়ের মধ্যে ওই বাম রাজনীতিকদের বেশিরভাগই বিএনপির দিকে চলে এসেছেন এবং দীর্ঘদিন থেকে ছিলেন, এখনো আছেন। তো আমরা নোয়াখালী অঞ্চলের তথ্যটা, দুইজন কাদের একটা সময় ওখানে মাঠ কাঁপাতেন, জাতীয় পর্যায়ে শিরোনাম হতেন তারা দুই ভাই, ওবায়দুল কাদের আর মির্জা কাদের। ওবায়দুল কাদের যখন ঢাকা কাঁপাচ্ছেন, প্রতিদিন এক একটা বয়ান দিচ্ছেন, আমরা শিরোনাম করছি, আপনার বোধহয় মনে থাকার কথা। ওই সময় মির্জা কাদের তার নিজস্ব ভাষায় বলেছিলেন যে সুন্দর করে যদি নির্বাচন হয়, নোয়াখালীতে আওয়ামী লীগের নেতারা দরজা টোয়াই হাইতো না। দরজা অর্থাৎ দরজা, টোয়াই মানে খুঁজে পাবে না, পালানোর দরজা, পালানোর দরজা। পাবে না, সেটা এটা হচ্ছে প্রকৃত তথ্য। অর্থাৎ বিএনপির অবস্থান নোয়াখালীতে ওই মাত্রায় শীর্ষে। কিন্তু খেয়াল করবার মতো বিষয় যে বিএনপি বোধহয় জনপ্রিয়তা আছে বা থাকবে এরকম একটা অবস্থার মধ্যেই ছিল। এর ফাঁকে যে জামাতের এই অবস্থাটা হবে, সম্ভবত জামাত ছাড়া অন্য কেউ সেটা আঁচও করতে পারেনি। আমরা এখন বিভিন্ন বিশ্লেষণ দিচ্ছি, তখনও কিন্তু আমরা জানি না। করোনার সময় একদম কুমিল্লার শেষাংশ থেকে শুরু করে নোয়াখালীর ওই দক্ষিণের শেষাংশ পর্যন্ত প্রচুর কাজ করেছে জামাতের নেতারা, সাংগঠনিক পরিচয় নয়। করোনার সময় তারা চিকিৎসা দিয়েছে ঘরে ঘরে গিয়ে। এরপরে বিভিন্ন সময় যে আগাম বন্যা বা নিয়মিত বন্যা, আরেকটা বন্যার কথা খুব উল্লেখ করবার মতো, এই সরকার যেদিন ক্ষমতা অভিষিক্ত হয় তার একদিন বা দুদিনের মধ্যে ভারত কিন্তু পানি ছেড়ে দিয়েছিল। ওই সময়ও জামাত কিন্তু ঘরে ঘরে চলে গেছে। একটা তো তাদের আছে জনসম্পৃক্ত হওয়ার নানান উসিলা তারা খোঁজে জামাত, সেটা নোয়াখালী অঞ্চলে তারা এভাবে কাজে লাগিয়েছে, সেটা বিএনপিও কিন্তু আঁচ করতে পারেনি। তো জামাত একটু প্রাসঙ্গিক হয়েছিল আওয়ামী লীগ আমলের, সম্ভবত ওনার নাম ডাক্তার শাহাদাত, নোয়াখালী অঞ্চলের, যাকে ছাদে তুলে গুলি করে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তিনি জামাতের নেতা, খুব আলোচিত, নামটা ভুল হয়ে থাকতে পারে, জেলা আমির ছিল নামটা, আমারও মনে নেই। ওই সময় থেকেও কিন্তু আলোচনায় আসলো যে নোয়াখালীতে জামাতকে এভাবে টার্গেট করলো কেন আওয়ামী লীগ সরকার। তার মানে তো স্পষ্ট এটা যে জামাত সম্পর্কে আওয়ামী লীগের কাছে কিছু তথ্য ছিল। নইলে যিনি স্থানীয় পর্যায়ে চিকিৎসা করেন, এই চিকিৎসার মধ্য দিয়ে তার জনপ্রিয়তা, খুব রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে তথ্য নেই, কিন্তু তিনি জামাতের বিস্তার ঘটিয়েছিলেন সেখানে। তো এরকম একটা অবস্থায় জামাত একটু হাইপে ভুগছে, একটু উচ্চাশা করতেই পারে। কিন্তু জামাতের বোধহয় ভাববার বিষয় আছে যে তাদের গেলোবারের চেয়ে বা আগের অন্যান্য বারের চেয়ে তাদের পজিশন ভালো অর্থাৎ তাদের তুলনায় তাদের ভালো। কিন্তু সেটা বিএনপির তুলনায় কতটুকু ভালো, ওই অবজারভেশন সম্ভবত ঢাকার রাজনীতিতে আমরা যেমন দেখছি না, স্থানীয় রাজনীতিতেও দেখছি না। তো তারা ওই হাইপ তুলে বিভিন্ন এলাকায় যে এক ধরনের খেমটিও দিচ্ছেন, হুমকি ধমকিও দিচ্ছেন, যেগুলো কিন্তু হয়তো হুমকিটা দিচ্ছেন নোয়াখালী, হয়তো হুমকিটা দিচ্ছেন ফেনী, সেটার প্রভাব কিন্তু জাতীয় রাজনীতিতে পড়ছে। এই কারণে উল্লেখ করলাম বিষয়টা, যে সেটা আমাদের যারা একটু সচেতন রাজনৈতিক বিষয়াদিতে, তাদের মধ্যে একটু উদ্বেগ জাগাচ্ছে। তো সেই ক্ষেত্রে বিএনপি বা জামাতে দুটি দলের কথা আসলে বিচ্ছিন্নভাবে বলা ঠিক নয়। দুটি দলে কিন্তু নির্যাতিত, মজলুম যাকে বলে, চরম নির্যাতিত। বরং তারা যদি এই সময়ে কাজ করছেন, যে যার মতো উসিলায় কাজ করছেন, কেউ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে করবেন, কেউ চিকিৎসা দিবেন, কেউ বন্যায় ত্রাণ দিবেন, রাজনীতিকদের কাজ সেটাই, যে যত ভালো করবেন সে তত জনসম্পৃক্ত হবেন। তারা যদি এই মুহূর্তে বিতর্ক করতেন যে কার কত অবদান ওই 5 আগস্ট সফল করার ওই আন্দোলনে,
কে কত নির্যাতিত হয়েছেন, হুম। এগুলো বললে সম্ভবত তাদের জন্য স্বস্তিদায়ক। তো মানুষ তার মতো করে একটা বিচার বিবেচনা করার সুযোগ করতে পারত। কারণ বিএনপি বা জামাত কাউকেই তো মানুষ আওয়ামী লীগ মনে করে না, কিন্তু জামাতে ইসলামী বা মাঝে মধ্যে বিএনপিরও কর্মতৎপরতায় তারা মাঝে মধ্যে আওয়ামী লীগের অভাবটা কিন্তু পূরণ করে ফেলছেন। এটা তাদের জন্য এক ধরনের বিপদ হবে, সেটা হোক ঢাকায়, হোক কুমিল্লায়, হোক নোয়াখালী, বা আমরা যে আলোচনা করছি হোক চাঁদপুরে। কারণ আওয়ামী লীগ একেবারে নেই এইসব এলাকায়, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আমাদের আলোচনায় আসেনি কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের ভোটগুলো তো আছে, জি। ভোটগুলো শিকারের প্রশ্নে বিএনপি আগানো না জামাত আগানো, সেটার জন্য হয়তো বা আমাদের এরকম আরো এক আলোচনায় আমরা কিছুদিন পরে হয়তো টের পাবো যে কে কত ভোট স্বীকার করতে পেরেছে আওয়ামী লীগের। তো এরকম একটা অবস্থায় চাঁদপুরও খুব প্রাসঙ্গিক আওয়ামী লীগের জন্য এক সময়, মিজান চৌধুরীর এলাকা সেটা, আরো বড় বড় আওয়ামী লীগ নেতা ওখানে যে ছিলেন। আমরা চাঁদপুর প্রসঙ্গে আলাদা করে আলাপ করব। আমরা তানজিনা তানিনের কাছে জানতে চাই, আপনি ভাই আলোচনায় বলছিলেন যে নারীদের ভোটের প্রসঙ্গ, নারীদের ভোট জামাতের দিকে যাবে কি যাবে না এই প্রসঙ্গ আপনিও তুলেছেন, কিন্তু গতকালই দেখলাম আমরা জামাতের আমিরের একটা পোস্ট ভাইরাল হয়েছে, উনি নারীদের যে কাজ করা, বাইরে গিয়ে কাজ করা, এটাকে পছন্দ করছেন না। যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এটা তাদের অ্যাকাউন্ট হ্যাক করে করা হয়েছে। করা হয়েছে। তা আসলে নারীদের ভোট কোন দিকে যাচ্ছে? মানে আমি কুমিল্লা নোয়াখালী অঞ্চলের কথা বলছি, আপনার কাছে কি তথ্য আছে? নারীদের ভোটের বিষয়টা হয়ে গেছে যতই মানে ইসলামিক ধর্মের প্র্যাকটিসের যত নারী আছে এখন বাংলাদেশে, সে একটু কম শিক্ষিত হোক বা একটু বেশি শিক্ষিত হোক, তাকে যদি এখন বলা হয় যে তোমাকে আর ঘর থেকে বের হতে দেব না, সর্বোচ্চ ইসলাম প্র্যাকটিস করছে ওই নারী, কিন্তু ঘর থেকে বের হতে দেব না, এই প্রসঙ্গ চলে আসলে সেখানে ভোট মাইনাস হবে, সেখানে জামায়াতের ভোট মাইনাস হবে। সেদিক থেকে আমার মনে হয় যে চরমোনাই পীর আলাদা হয়ে যাওয়াতে এটা জামায়াতের জন্য একটা পজিটিভ সাইড হয়েছে। যে শরিয়া ভিত্তিক যে মানে রাষ্ট্রীয় নীতি কায়েমের যে প্রসঙ্গটা আসছিল, ওখান থেকে জামায়াত একটু এগিয়েছে। তবে জামায়াত যে মডারেট ইসলামের কথা বলছে, সেখানে আবার আল জাজিরার একটা রিসেন্ট যে সাক্ষাৎকারে উনি বলেছেন যে জামায়াতের সর্বোচ্চ নেত্রী কোনোদিন নারী হতে পারবে না, নেতা কখনো নারী হতে পারবে না। এটাতে আবার কারোর যে ওনাদের যে সাংগঠনিক যে স্ট্রাকচারেই এটা আছে যে কখনোই হতে পারবে না। তো তখন আজকে আপনি বলছেন হতে পারবেন না, কালকে যদি আবার বলেন যে ঘর থেকে বেরোতে পারবেন না, আজকে আপনি কাজ করা পছন্দ করছেন না, কালকে বলবেন বাজারে যাওয়া, শপিং এ যাওয়া যাবে না। তো এখানে মডারেট ইসলাম যারা প্র্যাকটিস করছে তাদের মধ্যে একটু মানে আস্থার জায়গাটা চাচ্ছে জামায়াতকে ভোট দিয়ে, আবার ভয় পাচ্ছে যে কি হবে পরে ভোটটা দেওয়ার পর যদি আমি আর ঘর থেকে বের হতে না পারি, আমার বলাটা যদি বন্ধ হয়ে যায়, আমার এখন আমি যেই প্র্যাকটিসের মধ্যে আছি সেটা যদি আবার হিজাব করছি সেটা যদি হাত মোজায় পৌঁছে যায় তখন কি হবে। তো একটু দুদুল্যমান অবস্থায় নারীরা এখনো আছে। তবে তৃণমূল পর্যায়ে যারা অতদূর পর্যন্ত ভাবেন না, যে নারীরা শুধু তালিমের মাধ্যমে যে ভোট গ্রহণ, জামায়াতের যে কায়দা, তালিমে নিয়ে যে ভোট, ওই ভোটটা মোটামুটি তারা নিশ্চিত করে ফেলেছে যে তালিমের আদলে ভোটটা হয়তো তারা নিয়ে নিতে পারবে। সেই সংখ্যা তো খুব বেশি না। এখানে একটু সামান্য একটা যোগ করতে চাই। এমনিতেই সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তো বটেই, নারীদেরকে কম প্রসঙ্গ করা ভালো। এই কারণে যে সম্মানের জায়গা নিয়ে বেশি চর্চা মানায় না। জামাত এবার সেখানে একটু গোলমাল পাকিয়ে ফেলছে। কিন্তু একদিকে নারীর ক্ষমতায়নের কথা বলছে, আবার মাশাআল্লাহ দল থেকে একজনকে নমিনেশন দেয়নি। সাংঘর্ষিক এক অবস্থা। আবার দেখেন অবস্থাটা কিন্তু এরকম নয় যে তাদের নারী নেতৃত্বের অভাব আছে, মোটে অভাব নেই। যারা ভোট খুঁজছে মাঠে ময়দানে গিয়ে দেখেন প্রচুর নারী, গুছানো কথাবার্তা, তাদের বিভিন্ন পজিশনে আছেন তারা। কিন্তু আবার জামাত মাঝে মধ্যে এত বাড়তি কথা বলছে নারীদেরকে নিয়ে, কখনো বলছে কয়েক ঘন্টা আগে বুঝে অফিস থেকে ছুটি দিয়ে দিবে। এখন স্বাভাবিকভাবে আতঙ্ক জাগে যে একটা সময় গিয়ে বলবে কিনা যার আসারে দরকার নাই, যেহেতু 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টা মৌকুব করে দিলাম, আর থাকলো 3 ঘন্টা, 3 ঘন্টা মৌকুব করে 5 ঘন্টা, তো বাকিটাও আর আসার দরকার নেই। অর্থাৎ নারী শিশু এই দুটি বিষয় নিয়ে অত চর্চা না হওয়া ভালো। সেটা কারোর জন্য ভালো হয় না। ভয় জাগায়, লোভ জাগায়। ভয় রাজনীতিতে ফল দেয় না, লোভ রাজনীতিতে ফল দেয় না। জামাত বোধহয় ওই জায়গাটাতে এবার বেশি নাড়াচাড়া করছে। আচ্ছা, কেফায়েত শাকিলের কাছে আসতে চাই। নোয়াখালী 2 আসলে বিএনপি প্রার্থী হচ্ছে জয়নুল আবদিন ফারুক, আলোচিত। ওই আসনের খোঁজ খবর কি? ওখানে জামাতের প্রার্থী নাই, এনসিপি প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া হচ্ছে জামাত জোটের প্রার্থী। ওখানকার কি তথ্য আপনার কাছে আছে? নোয়াখালী 2 আসনে
যেটা বলছেন যে জয়নাল ফারুক উনি খুবই আলোচিত ব্যক্তি, এবং এলাকায় ওনার ব্যাপক প্রভাব আছে। বিএনপির ওখানে অবস্থান ভালো, কিন্তু ওনার একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিএনপির আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ওখানে। তিনিও কেন্দ্রীয় নেতা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মফিজুর রহমান হুম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। এটি আবার একই দিকে আপনি যেটি বলেছেন যে জামাতের প্রার্থী, জামাত যদিও এনসিপি কে ছেড়ে দিয়েছে, সেখানে জামাতের একজন অধ্যক্ষ সাইদ আহমেদ নামে একজন আছেন। এটা কি আসলে সমঝোতা হয়েছে কিনা আমি বিষয়টা ক্লিয়ার না আর কি। হুম। এটা মনে হয় কি উভয় পক্ষই আছে এরকম কোনো ব্যাপার কিনা। তো যদি এনসিপি জামাত এক হতে পারে তাহলে হয়তো জয়নাল ফারুকের জন্য কিছুটা, আমার মনে হয় যেহেতু বিএনপির দুজন প্রার্থী, অবশ্যই তারা প্রার্থী একে অপরের ভোট না, কাটবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় জামাতের প্রার্থীর নাম নাই। আচ্ছা। সেখানে 5 জন প্রার্থী আছে, তার মধ্যে জামাতের প্রার্থী নাই। এছাড়া স্বতন্ত্র আপনি যার কথা বললেন, এরপর জাতীয় পার্টির একজন প্রার্থী আছে শাহাদাত হোসেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী আছে খলিলুর রহমান। এখানকার সিচুয়েশন আমার মনে হয় যে বিএনপি বনাম বিএনপির লড়াই হওয়ার আচ্ছা। হতে পারে আমার। স্বতন্ত্র মানে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সাথে জয়নাল আবদিন ফারুকের একটা টাগ অফ ওয়ার হবে। কারণ আসলে সুলতান আহমদ জাকারিয়া কোথাও সেভাবে পরিচিত না, আমরা জাতীয় রাজনীতিতেও তার তেমন একটা আলোচনা দেখি না। আচ্ছা, মোস্তফা কামাল, জি, আপনার কাছে জানতে চাচ্ছি বরকতুল্লাহ বুলু, ইনিও কিন্তু রাজনীতিতে একটা আলোচিত চরিত্র, জাতীয় রাজনীতি এবং নোয়াখালীর রাজনীতি তো বটে। নাবিল ভাই, নোয়াখালীর 6টা আসনের মধ্যে 5টাতেই বিএনপির একদম হেভিওয়েট, এটা কিন্তু আচ্ছা, তো এখানেও আমার দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী আছে 2 জন এবং জামাত ইসলামের প্রার্থী আছেন বোরহানুদ্দিন। এখানে কি কেমন? এখানে অবশ্যই বরকতুল্লাহ বুলু একটা ভিন্ন উচ্চতা রাখেন, সেটা ঢাকার রাজনীতিতেও স্থানীয় রাজনীতিতেও। কিন্তু এবার কখনো কখনো আমাদের তথ্য ঘাটতি ঘটে যাচ্ছে, জানতে সময় লাগছে। কোথাও কোথাও স্বতন্ত্র নামে যাদেরকে দাঁড় করিয়ে দেয়া হয়েছে বা বিপ্লবী নামে, বিদ্রোহী নামে, এরা আসলে কারা, এদের নেপথ্যে কারা আছেন, কে কোথায়, সেটাও কিন্তু আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। এখনো নানান গুঞ্জনের মধ্যে আছে বিষয়টা। সেক্ষেত্রে বরকতুল্লাহ বুলু একটা ঝুঁকিতে কিন্তু আছেন ভেতরে ভেতরে, যেটা। তো তারপরেও যেহেতু জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন নয় এটা, কিন্তু এই নির্বাচনও স্থানীয় অনেক ম্যাটার যোগ হয়, বিয়োগ হয়। তো সেই জায়গায় কেন্দ্র থেকে কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা, কারণ আমাদের মনে রাখতে হবে এই ধরনের হেভিওয়েট নেতা যারা, তাদেরকে ডিল করার জন্য কেন্দ্র থেকেও কখনো কখনো নানান সমীকরণ মেলানো হয়। তো সেক্ষেত্রে বরকতুল্লাহ বুলুর যেহেতু জাতীয় রাজনীতিতে পদ পদবিতে যতটুকু আছেন তার চেয়েও বেশি কিন্তু তিনি পারফর্ম করছেন। বিভিন্ন সময় দেখা গেছে বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার ভূমিকা দেখা গেছে। নিশ্চয়ই তিনি এবারও শেষ পর্যন্ত ভুল করবেন না। আর তার চেয়ে এখনো বড় কথা, নোয়াখালী অঞ্চলে অধ্যুষিত বিএনপি, জামাত ইসলাম নিয়ে যেটা জামাত নিজেও হাইপ তুলছে, আমরাও আলোচনায় আনছি তথ্যের প্রয়োজনে, তথ্য হিসাবে তো সঠিক, কতটুকু ভালো করবে সেটা এখনো ভবিষ্যতের বিষয়, পরীক্ষিত না। আচ্ছা, আমরা যদি নোয়াখালী 3 আসনে আসি, সদর আসন যেটা, সেখানে বিএনপির প্রার্থী হচ্ছে মোহাম্মদ শাহজাহান, আরাক হেভিওয়েট নেতা। তো এখানে জামাত ইসলামের প্রার্থী আছে ইসাহাক খন্দকার। তো এখানে কেমন? ইনি জেলা আমির, জামাতের জেলা আমির। যতটুকু শোনা যায় বা যতটুকু জেনেছি, আমি কয়েক মাস আগে নোয়াখালীতে আমার পেশাগত কাজে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে যেটি দেখেছি যে যতটুকু খোঁজ নিয়েছি, জামাতের নোয়াখালীতে যত প্রভাব তার মেজরিটি পার্সেন্ট হচ্ছে সদর আসন, মাইজদে যেটাকে বলা হয়, সদর এবং এটা সুবর্ণচর, 2টা মিলে আর কি। তো সেই হিসাবে, এবং ওই যে ভাই যেটি বলছিলেন যে আগে যে সাবেক জেলা আমির কে হত্যা করা হয়েছে, ওই হাইপটা কিন্তু ইনার ক্ষেত্রে আছে আর কি, বর্তমান যিনি জেলা আমির তার ক্ষেত্রে। এই জায়গায় হয়তো ধারণা করি আমি, আমার যেটা দেখে এসেছি তার আলোকে, এখানকার লড়াইটা হতে পারে মানে নোয়াখালীর 6টা আসনের মধ্যে জামাত বনাম বিএনপির লড়াইটা হয়তো 3-এ হতে পারে। বরকতুল্লাহ বুলু সেক্ষেত্রে চ্যালেঞ্জে আছেন, আপনি সেটা মনে করছেন? না, বরকতুল্লাহ বুলু না, দুঃখিত, 4-এ মোহাম্মদ শাহজাহান কথা বলছেন। হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান। তবে এখানে 6-এ, আমি 5-এর আগে 6-এ যদি সিরিয়ালে আসেন তাহলে। হ্যাঁ, 5-এর বিষয়টা আমরা যদি আলাপ করি, এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এই যে 5-এ যে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম, একে নিয়ে কিন্তু নমিনেশন দেওয়াকালীন অনেক ঘটনা হয়েছে, জাতীয় গণমাধ্যমগুলোতে নিয়মিত সংবাদ হয়েছে যে তার সাথে একটা জামাতের সম্পৃক্ততা,
আছে। অথবা জামাত তাকে পুশ করেছে কিনা, হুম। আছে নানান ধরনের কথাবার্তা। জি। তো নির্বাচনের সময় এরকম অনেক কথাই থাকে, যেহেতু এবার এই ধরনের ঘটনা তুলনামূলক কম, হুম। নোয়াখালীর ওইটা গণমাধ্যমে কয়েকদিন কিন্তু ধারাবাহিকভাবে আমরা খেয়াল করেছি বিষয়টা। এবং তার সাথে আওয়ামী লীগ নেতাদেরও ভালো একটা ঘনিষ্ঠতা যোগাযোগ দেখা গেছে এবং ব্যাপক যোগাযোগ ছিল আওয়ামী লীগের, বলতে হেভিওয়েট নেতা এস আলম থেকে শুরু করে এস আলম। একরাম চৌধুরী বা ওবায়দুল কাদের পর্যন্ত তার একটা নিবিড় যোগাযোগের তথ্য কিন্তু আমরা গণমাধ্যমে নিয়মিতই দেখেছি, জি, ছবি টবিও দেখা গেছে। ছবিও দেখা গেছে। তো এখানেও কিন্তু জামাতের প্রার্থী আছে বেলায়েত হোসেন। তো এখানে আসলে কি এই অর্থাৎ বিতর্ক যেটা ওনাকে ঘিরে হলো, এটার কোনো ইম্প্যাক্ট অবশ্যই আছে, মাঠে পড়বে কি? অবশ্যই আছে, এরই মধ্যে অগ্রাহ্য করা যায় না। কিন্তু ওখানে বিএনপির যেই জনপ্রিয়তা, হুম। এটাও যেমন আমলে রাখতে হবে। আর ভিতরে ভিতরে নোয়াখালী অঞ্চলের ওই অঞ্চলটা বিশেষ করে একদম মাইজদি সহ তার আশপাশে ওখানকার নারীরাও ধর্মপ্রবণ, গড়পড়তা মানুষও ধর্মপ্রবণ। তার মানে আবার এটা না যে তারা সবাই জামাত করে, এটা আদতটাই ওই রকম। ওই এলাকার আরো কয়েকটা মাদ্রাসা আছে ওখানে, টুমচর আছে, আশপাশে বোধহয় আরো কয়েকটা আছে না শাকিল, বেশ বড় বড় মাদ্রাসা। আবার এই আসনেই কিন্তু ওবায়দুল কাদের এবং মওদুদ আহমেদের মতো হেভিয়েট দুই নেতা ছিলেন, জি, যারা দুইজনের একজন পৃথিবীতেই নেই আর একজন দেশে নেই। দেশে নাই। অর্থাৎ ওখানকার স্থানীয় জনগণ যারা, তাদের মধ্যে একটা প্রবণতা খেয়াল করবার মতো, তারা এলাকার উন্নয়নে কখনো কখনো সামনে একজন হেভিওয়েট রাখেন। সেটা বরাবর নোয়াখালী অঞ্চলে কিন্তু দেখা যায় যে কোন দল ক্ষমতায় আসবে তারা স্থানীয়রা রাজনীতির বাইরে এই হিসাবটা কষে ফেলেন, কাকে দিয়ে এলাকার কাজ বেশি হবে সেই সমীকরণটাও তারা মিলান। তো এরকম অবস্থায় এবার সম্ভবত ওই রকম সমীকরণ মিলানোর খুব সুযোগ নেই। কিন্তু এরপর আবারও বলতে হবে, দিন শেষে ফ্যাক্টর কিন্তু আওয়ামী লীগের ওই ভোটাররা, যারা আওয়ামী লীগ নেতারা পালিয়েছেন, ভোটাররা কিন্তু এসব এলাকায় আছেন। আলোচনা এভাবে আসছে না বিষয়টা, তারা কোন দিকে যান বা কোন দিকে প্রার্থী পছন্দ করেন, দল পছন্দ করার চেয়ে তাদের মধ্যে প্রার্থী পছন্দ করার প্রবণতা বেশি। বেশি যে কে তাদেরকে আশ্রয় দিতে জি। পারবে এবং কে তাদের জন্য হার্মফুল না, হার্মফুল ক্ষতিকর না, না, সেটা তারা দেখছেন সেটা বেশি করে। বিবেচনা করছেন। আচ্ছা, কেফায়েত শাকিল, আপনি নোয়াখালী 6 আসনের কথা বলতে চাচ্ছিলেন। সেখানে আমরা দেখছি যে এনসিপির আলোচিত প্রার্থী হান্নান মাসুদ, এখানে এনসিপির প্রার্থী, জামাত জোটের প্রার্থী। এছাড়া বিএনপির প্রার্থী আছেন, বিএনপির প্রার্থী আছেন হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া আমরা জানি যে ফজলুল আজিম স্বতন্ত্র প্রার্থী, তিনি একসময় বিএনপি এমপি থেকে ছিলেন ওখানে। বিএনপির এমপি ছিলেন, স্বতন্ত্র একবার স্বতন্ত্র ছিলেন। হয়েছিলেন। তার মানে সে এলাকায় জনপ্রিয় মানুষ। ওইখানকার কি হিসাব নিকাশ আপনি জানেন? না, আমি যেটি আপনাকে বলেছি যে আমি নোয়াখালী গিয়েছিলাম, আমি মূলত হাতিয়াতেই আমার একটা অন্য একটা কাজের জন্য গিয়েছিলাম। সেখানে আমি যখন গিয়েছি তখন থেকেই আলোচনায় আসলে হান্নান মাসুদকে দেখে এসেছি। এটির অনেকগুলো কারণ ছিল, যেটা আপনি জানেন যে সেখানকার যে সন্ত্রাসী ছিল মোহাম্মদ আলী, যে এক সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত ছিল, তাকে তাড়ানো, তারপরে সেখানকার সে তো আওয়ামী লীগের এমপি ছিল জি বোধহয়। জি ওরা তাকে- স্বতন্ত্র ছিল। স্বতন্ত্র। তাকে তাড়ানো, তারপরে হচ্ছে যে হান্নান মাসুদকে অনেকে বলে কিন্তু এটা নিয়ে যে সে হচ্ছে নোয়াখালীর হাতিয়ার নেতা, অন্য কোথাও না। সে ঢাকা থেকে বিভিন্নভাবে অনেক কিছু আদায় করে নিয়েছে তার এলাকার জন্য, সর্বশেষ ফেরি পর্যন্ত আদায় করে নিয়েছে। তো এই জিনিসটা কিন্তু ওখানে ব্যাপক প্রভাব আমি দেখে এসেছি। যেটা দেখেছি যে ওখানকার যে নৌকা পারাপার গুলো, আগে আওয়ামী লীগের সময় মোহাম্মদ আলী প্রতি ব্যক্তিতে 200 টাকা করে চাঁদা নিতেন নৌকা পার হওয়ার ক্ষেত্রে, এই হাতিয়া থেকে নোয়াখালী আসা যাওয়ার ক্ষেত্রে। হান্নান মাসুদ এটা বন্ধ করেছেন, এটা কিন্তু ওখানে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত। তো এই জায়গাটা হান্নান মাসুদকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে। তারপরে এখন যেহেতু শামীম, মাহবুবুর রহমান শামীম, উনি আবার কেন্দ্রীয় নেতা বিএনপির, তার একটা প্রভাব নিশ্চয় আছে। তিনি যাওয়ার পর থেকে কিন্তু, তিনি প্রার্থী হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে উভয়ের মুখোমুখি একটা অবস্থা নিয়মিতই দেখছি, গণমাধ্যমে গতকালই তো নিয়মিতই, একটা মারামারি হলো। হ্যাঁ গণমাধ্যমে নিয়মিতই তারা শিরোনাম হচ্ছে। এখানে মানে পরিস্থিতি যেটি বলছে, যেহেতু ফজলুল আজিম তিনি নিজেও জনপ্রিয়, অপরদিকে মাহবুবুর রহমান শামীমও জনপ্রিয়, হান্নান মাসুদও জনপ্রিয়। এই দুজনের মধ্যে, তাদের বিএনপির দুজনের মধ্যে ভোট কাটাকাটির মাঝে জামাত যেহেতু তাকে ছেড়ে দিয়েছে, হাতিয়াতে জামাতেরও একটা ভালো প্রভাব দেখেছি আমি। ধরা যাচ্ছে আর কি এখানে হান্নান মাসুদ সবচেয়ে পজিটিভ অবস্থায় আছে। ধন্যবাদ কেফায়েত শাকিল। আমরা একটু এবার চাঁদপুরে যাব। চাঁদপুরে আমাদের সহকর্মী রহিম বাদশা আছেন। আমরা তার কাছ থেকে, তিনি চাঁদপুর প্রেস ক্লাবের নেতা, দীর্ঘদিন বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের। অতএব আমরা তার কাছ থেকে শুনবো যে চাঁদপুরে যে 5টা আসন আছে, এই 5টা আসনের চালচিত্র
আমরা চাঁদপুর 1 থেকে শুরু করতে চাই। চাঁদপুর 1-এ এহসানুল হক মিলন আলোচিত প্রার্থী একসময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন। তো ওই আসনের কি চালচিত্র আমাদেরকে একটু জানান। এটি আসলে মানে বিএনপি এবং আওয়ামী লীগের একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা ছিল। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, বিএনপি এবং জামায়াতের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। তো সার্বিক বিচারে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে এহসানুল হক মিলন পাশ করার সম্ভাবনা খুবই বেশি, কারণ তার দলীয় যে কোন দলটা ছিল সেটা এখন নাই। আর এখানে জামায়াতের মানে যে প্রার্থী তিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে এহসানুল হক মিলন পাশ করার সম্ভাবনা খুব বেশি আছে। আচ্ছা, এরপরে যদি আমরা চাঁদপুর 2-এ যাই, সেখানের কি পরিস্থিতি? চাঁদপুর দুইটার বিএনপির জন্য রীতিমতো ওয়াক ওভার পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কারণ এখানে যে জামাত ইসলামের কোনো প্রার্থী নেই। 10 দিনের জোটের পক্ষ থেকে এলডিসি ভারপ্রাপ্ত মহাসচিব দুল্লাল হোসেনকে দেওয়া হয়েছে মনোনয়ন। এই দুল্লাল হোসেনকে এলাকার মানুষ চেনেই না, জানেও না। সে হয়তো জামায়াতের কিছু রিজার্ভ ভোট পাবে আর কি, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছে আসার সম্ভাবনা একেবারে নেই। সুতরাং এই আসনটি বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই, যার কারণে এখানে ডক্টর জালাল, যিনি বিএনপির প্রার্থী, তার পাশ এক ধরনের প্রায় নিশ্চিত বলা যায়, যদি বড় ধরনের কোনো সমস্যা বা কিছু না হয়। আর এখানে জাতীয় পার্টির একজন প্রেসিডেন্ট সদস্য আছেন কামরান সিং মিয়া, তিনিও দীর্ঘদিন ধরে রাজনীতি, তিনি কেন্দ্রীয় নেতা এবং এলাকারও তার সাথে সংযোগ রয়েছে, কিন্তু আসলে ভোটের হিসাবটা অত নাই। আর এখানে আরো একটা বিষয় হলো যে ডক্টর জালাল যে ঠিক আছে। বিএনপি প্রার্থী, তিনি আওয়ামী লীগেরও একটা বিপুল যারা ভোট দিবেন আর কি, আওয়ামী লীগের যারা ভোট দিবেন তাদের ভোটগুলি পাওয়ার একটা সম্ভাবনা বেশি, কারণ ওখানে বিএনপির লোকজনের সাথে আওয়ামী লীগের একটা মানে এই মুহূর্তে একটা সক্ষতা লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে আসলে নিশ্চিত বলা যায় প্রায়। আচ্ছা, চাঁদপুর 3-এর পরিস্থিতি কেমন? চাঁদপুর 3-এ এখানে বিএনপির প্রার্থী হলেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আর তার প্রতিদ্বন্দ্বী হলেন জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া। হ্যাঁ, মূলত এই দুজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এর বাইরে ইসলামী আন্দোলনের জয়নাল আবেদিন এবং ইসলামী ফ্রন্টের হাসানুল্লাহ, তারা হয়তো তৃতীয় হওয়ার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন। কিন্তু সার্বিক বিচারে এখন পর্যন্ত এখানকার আমাদের ভোটারদের যে অবস্থা দেখা যাচ্ছে, এখানে আসলে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিকের পরে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানেও কিন্তু একই অবস্থা। এখানে আওয়ামী লীগের যারাই ভোট দেবেন, এখন আসলে অনেকে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে, অনেকে ভোট দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেন নাই, কিন্তু যারা নিয়েছেন তাদের অধিকাংশ ভোট শেখ ফরিদ আহমেদ মানিক পাওয়ার সম্ভাবনা বেশি। এবং আসলে 5 আগস্ট পরবর্তী সময় চাঁদপুর শহরে এখন পর্যন্ত কিন্তু ওইভাবে ইয়ে হয়নি, কোনো মব হয়নি। এবং এই ক্ষেত্রে সকল অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপিকে সবচেয়ে বেশি ক্রেডিট আওয়ামী লীগ দিচ্ছে, যে বিএনপির এখানে এক্ষেত্রে একটা ভূমিকা ছিল, যার কারণে চাঁদপুর শহরে মব হয়নি। যার কারণে কিন্তু আওয়ামী লীগের লোকজনও শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি একটা দুর্বলতা কাজ করছে। পাশাপাশি চাঁদপুর যে হিন্দু কমিউনিটি যারাই ভোট দেবেন, বেশিরভাগ ভোট এবার ধানের শীষ পাওয়ার সম্ভাবনা বেশি। তো সার্বিকভাবে এই আসনটিও আসলে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, চাঁদপুর 4-এর পরিস্থিতি কি? সেখানেও একজন পরিচিত মুখ চাঁদপুর হুমায়ুন, হ্যাঁ, মানে হারুনুর রশিদ বিএনপির প্রার্থী, এছাড়া বিল্লাল হোসেন আছেন জামাতের প্রার্থী। চাঁদপুর জেলার 5টি আসনের মধ্যে এই বছর আসলে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে চাঁদপুর 3-এ এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এখানে বিএনপির যিনি সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, তিনি বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, তিনি সাবেক এমপি, এবং একই সাথে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন স্বতন্ত্রের মানে আদলে এম এ হান্নান, তিনিও খুব একজন প্রভাবশালী প্রার্থী। আবার এই দুইজনের কারণে জামায়াতের যে প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন নিয়াজি, এই 3 জনের মধ্যে আসলে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো আমরা এখন পর্যন্ত ভোটারদের মধ্যে যেই পরিবেশ দেখছি, তাতে করে বিএনপি যে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান, তিনি আসলে একটু এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে, কারণ তিনি একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত এবং তিনি দীর্ঘদিন ধরে তার এলাকায় কাজ করছেন এবং বিএনপির একটা বড় অংশ তার সাথে কাজ করছে, যার কারণে বিএনপির উপজেলা কমিটি, যুব দলের কমিটি, ছাত্র দলের কমিটি, সকল কমিটি রীতিমতো কোনোটা স্থগিত, কোনোটা বাদ দেওয়া হয়েছে। তো বিএনপির অধিকাংশ নেতাকর্মী, সাধারণ নেতাকর্মী, ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তার পক্ষে কাজ করছে, যার কারণে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান পাস করার সম্ভাবনা বেশি এবং তার পক্ষে একটা আঞ্চলিকতা আছে তার এলাকায়। আবার যারা লায়ন হারুন যিনি আছেন বিএনপির, তারও সম্ভাবনা আছে এই কারণে, যেহেতু ধানের শীষ সর্বোচ্চ যদি ধানের শীষ এই বিএনপির ভোটাররা বেছে নেয়, সেক্ষেত্রে লায়ন হারুনও পাস করতে পারেন। আবার জামায়াতের মধ্যে একটা আশার জায়গা নেওয়া এখানে আছে এই কারণে যে বিএনপি ভোটটা যেহেতু 2 ভাগ হবে, তারা তাদের ভোট 2জনই পাবেন, বিএনপির শক্তিশালী প্রার্থী। সেই কারণে জামায়াতও আশা করছেন যে এবার হয়তো তারা এই আশাটা পেতে পারে।
তো আসলে এখনো দেখার অনেক বিষয়, পরিবেশ পরিস্থিতি আরো অনেক পরিবর্তন হতে পারে। এর বাইরে এখানে আসলে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন দুজন প্রার্থী আছেন, কিন্তু তারা আসলে খুব বেশি ভোট পাবেন বলে মনে হয় না। আচ্ছা, চাঁদপুর 5-এর বিএনপির প্রার্থী হচ্ছে মমিনুল হক এবং লিবারেল এখানে জামাতের প্রার্থী নাই, লিবারেল ডেমোক্রেটিক এলডিপির বোধহয় এটা অনেকটা হওয়ার কথা। নিয়ামুল বশীর। চাঁদপুর 2 এর মতো অবস্থা, যে এখানে আসলে বিএনপি যিনি প্রার্থী তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। আর জামাতের জোটের যিনি প্রার্থী এলডিপি নিয়ামুল বশীর, এই ভদ্রলোককে আসলে এই মার্কা পাওয়ার আগ পর্যন্ত কেউ চিনতেন না। তো উনি হয়তো জামাতের যে রিজার্ভ ভোটটা আছে ওটা পাবেন। আর আওয়ামী লীগের ভোটটা এখানে কে পায় সেটা দেখার বিষয়, কারণ এখানে একজন স্বতন্ত্র প্রার্থী আছেন জাকির হোসেন, তিনি আসলে বিগত জেলা পরিষদ নির্বাচনে অস্বাভাবিক ভোট পেয়েছিলেন। তো তিনি যদি আবার আওয়ামী লীগের ভোট টানতে পারেন তাহলে হয়তো প্রতিদ্বন্দ্বিতায় তিনি আসবেন। বাট এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের সম্ভাবনা খুবই বেশি, মানে তারা আসলে ওয়াক ওভারের মতো অবস্থা এখানে বিরাজ করছে। মানে চাঁদপুরের 5টি আসনের মধ্যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি 4টি আসনে এখন পর্যন্ত বিএনপি অনেক এগিয়ে আছে, আর একটি আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে। ধন্যবাদ রহিম বাদশা আপনাকে, আপনি চমৎকার বিশ্লেষণ তবে দিয়েছেন। একটু বলি ভাই, এখানে চাঁদপুরের যে বিষয়টা এবার আসলে ইম্পর্টেন্ট সেটা হলো আওয়ামী লীগের ভোট। কারণ চাঁদপুরে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের ক্ষমতা থাকার কারণে আওয়ামী লীগের ভোট সংখ্যা এখানে খুব উল্লেখযোগ্য একটা সংখ্যক ভোট রয়েছে। তো আমরা এখন পর্যন্ত যেটা জানি যে আওয়ামী লীগের অনেকেই ভোট দিতে হয়তো যাবেন না, কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে কেন্দ্রে নেওয়ার জন্য বিএনপি এবং জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং হয়তো শেষ পর্যন্ত আওয়ামী লীগের অনেকে ভোট দিতে যাবেন। তো আওয়ামী লীগের ভোটটা কে পাবে এটা আসলে অনেকটা কিন্তু নির্বাচনে একটা প্রভাব বিস্তার করবে, ওর ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে। তো সেই ক্ষেত্রে চাঁদপুরের অধিকাংশ আসলে আওয়ামী লীগের কোনো ভোট থেকে বিএনপি কোনো নিবার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের একটু আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মনে করেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন সহজ হবে। আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন। আমরা এবার একটু সংক্ষেপে আপনাদের 3 জনের কাছ থেকে জানতে চাইবো যে শেষ প্রসঙ্গ যেটা তুলছিল, আওয়ামী লীগের ভোট কে পাবে। আমরা এটা আঞ্চলিক ভাবে আলাপ করতে পারি যে গ্রেটার কুমিল্লায় মানুষের মনোভাব কি। তানজিনা তানিম যদি প্রথমে বলেন। প্রথমত আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত যারা শেল্টার দিতে পারবে তাদেরকে, কারণ স্থানীয় পর্যায়ে তো কোন্দল কিন্তু হয়, ব্যাপক হয়। এক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির এটা তারা বেশি আস্থাভাজন মনে করছে যে আমরা বিএনপির কাছে একটু বেশি সিকিউর, জামায়াতের থেকেও আমরা হয়তো তাদের কাছে রাজনীতিতে ফেরার জায়গাটা সহজ হবে। আপনার কাছে কি মনে হয়? আপনি জানেন যে ফেনী আসলে বিএনপি অধ্যুষিত এলাকা এবং বিএনপিতে ফেনীতে আওয়ামী লীগ যখনই শাসন করেছে এটি শুধুমাত্র পেশি শক্তি এবং তাদের প্রশাসনকে ব্যবহার করেছে। তো গত 17 বছর বিএনপি তৃণমূল পর্যায়ে অর্থাৎ বিএনপি সমর্থন করে এমন ব্যক্তিরাও কিন্তু আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, যারা দল করে না কিন্তু জাস্ট সমর্থন করে। তো 5 আগস্টের পরে আমরা যেটা দেখেছি যে একটা চেঞ্জ যখন হলো, আওয়ামী লীগের যারা বেশি প্রথম সারিতে যারা ছিল তারা পালিয়ে গেছে, কিন্তু মধ্যম সারি এবং যারা শুধু সমর্থক তারা কিন্তু পালিয়ে যায়নি। তাদের একটা অংশ আমরা বিগত সম্প্রতি সময়গুলোতে দেখছি যে তারা বিএনপিতে অনেকেই ঢোকার সুযোগ পেয়েছেন। এটাকে আবার আমাদের অঞ্চলে আমি দেখেছি যে ফেনীতে অনেক বিএনপি সমর্থনকারীরা এটাকে খুবই খারাপ ভাবে নিয়েছে। কেন যারা আমাদেরকে নির্যাতন করেছে তাদেরকে কেন আশ্রয় দেওয়া হলো, এটি নিয়ে অনেক ক্ষোভ আছে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে বিএনপির যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে এই ক্ষোভটা আছে। এটা যেমন একদিকে ধরেন আওয়ামী লীগের ভোটগুলো এদিকে যাওয়ার, বিএনপির দিকে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে প্রভাবশালী অংশের আওয়ামী লীগের। আবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের একটা অংশ আছে যারা 5 আগস্টের পরে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ ভুয়া মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, গায়েবী মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। বা আওয়ামী লীগের যারা একটু ব্যবসায়ী ছিল তাদেরকে হয়রানি করা হয়েছে। এই ইস্যু নিয়ে আলাপ করতে পারো। এই কারণে বিএনপির প্রতি একটু মানে জামাতের দিকে একটু আকৃষ্ট হচ্ছে বেশি। আচ্ছা, চাঁদপুরের ঘটনা দিয়েই বলি, একটু ভিন্ন চাঁদপুরের ঘটনাটা। কারণ আওয়ামী লীগের আমলে বিভিন্ন এলাকায় নির্যাতন নিপীড়নের যে একটা চিত্র আছে, চাঁদপুরে ছিল আর একটু ব্যতিক্রম। এতে করে একটা ধারণা বা আশঙ্কা করা হয়েছিল যে 5 আগস্টের পরবর্তীতে কি হয়। কিন্তু খুব খেয়াল করবার মতো বিষয়, চাঁদপুরে কোথাও যে আওয়ামী লীগের উপর হামলা করা বা প্রতিহত করা অথবা মব করা
সেটা খুব একটা খেয়াল করা যায়নি, কিন্তু যেই মাত্রায় নির্যাতন হয়েছে ওই মাত্রা এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়। তার মানে হচ্ছে হয়তো হয়ে থাকতে পারে, বা কচুয়া সহ কয়েকটা এলাকার যে তথ্য আমার কাছে আছে, যে তারা অভ্যস্ত ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি এলাকায় থাকবে না, আর বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ এলাকা ছেড়ে দেবে অথবা মার খাবে। যে এর মধ্যবর্তী একটা রাস্তা, অর্থাৎ কর্মী সমর্থকদের মধ্যে যে নিজেরা নিজেরা মিলেমিশে থাকা, এটা কিন্তু একটা সাইন যে কাউকে প্রতিহত না করা। এখানে যেমন একটু উদাহরণ হিসাবে আনি, নির্যাতন নিপীড়নের প্রশ্নে উদাহরণ আনা হয় এহসানুল হক মিলনকে, যে কত ধরনের নিপীড়ন চলতে পারে তার উপর হয়েছে, কিন্তু খেয়াল করবার বিষয় যে কচুয়াতে ওই ধরনের কোনো রিভেঞ্জ নেওয়া হয়নি। আবার আওয়ামী লীগের একজন এমপি প্লাস মন্ত্রী ছিলেন খুব আলোচিত বাংলাদেশের তারকা মুক্তিযোদ্ধা মেজর রফিক, হাজীগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি একটা পর্যায়ে আওয়ামী লীগে কিন্তু আর উপযুক্ত নেতা হিসেবে থাকেননি কেন? যে তিনি আওয়ামী লীগের মতো হতে পারেননি বা আওয়ামী লীগের মতো হতে পারছেন না। বাদ বাকিটা আপনি বুঝে নিয়েন যে কি বলতে চাচ্ছি। একটা পর্যায়ে আওয়ামী লীগে তার আর থাকা হয়নি। তো ওই রকম অবস্থায় যদি আওয়ামী লীগের মধ্যে একটা উপলব্ধি আসে, বিএনপির মধ্যেও একটা উপলব্ধি আসে, শীর্ষ পর্যায়ে না আসুক, স্থানীয় পর্যায়েও আসে, তাহলে ওই ক্ষেত্রে আমরা যে শঙ্কাগুলো করছি সহিংসতার, ওগুলো হয়তো একটু কমে আসবে। অন্তত চাঁদপুরের দৃষ্টান্তটা যদি দেশের অন্যান্য অঞ্চলেও আমরা ফলো আপ দেখি। আচ্ছা, জনাব মোস্তফা কামাল, ধন্যবাদ। আমরা এবার একটু যেতে চাচ্ছি লক্ষ্মীপুরে। ওখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধি হোসাইন আহমেদ শাহজাহান। তিনি পেশায় একজন সাংবাদিক এবং আইনজীবী, একের মধ্যে দুই রূপ তার। রাজনীতির সাথেও তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমরা তার কাছ থেকে শুনবো যে লক্ষ্মীপুরের যে 4টা আসন সংক্ষেপে আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন, একটু আসসালামু আলাইকুম, ধারণা দেন ধন্যবাদ আমাদেরকে। নাবিল ভাই। কোন আসনে কে এগিয়ে আছেন? জি, লক্ষ্মীপুরের 4টি আসন, লক্ষ্মীপুর 1 রামগঞ্জ, লক্ষ্মীপুর 2 রায়পুর, 3 সদর এবং 4 রামগঞ্জ। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে মোট 7 জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মূলত 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। একজন হচ্ছে মাহবুব আলম, উনি হচ্ছে এনসি প্রার্থী, নির্দলীয় জোট প্রার্থী, এবং শাহাদত সেলিম, উনি এলডিপি থেকে বিএনপির যোগদান করেছেন এবং বিএনপির দানশীল প্রতিনিধিত্ব করেছেন। লক্ষ্মীপুর রামগঞ্জে ইতিপূর্বে লক্ষ্মীপুর আপনারা জানেন নোয়াখালী বৃহত্তর নোয়াখালী একটি কেন্দ্র। এখানে সবসময় বিএনপি প্রার্থীরা হয়ে আসছে। রামগঞ্জে 2001 সালে জিয়ালক দিয়েছিলেন, সরকার প্রতিমন্ত্রী ছিলেন। ওনার আমলে রামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, পোল কালভার্ট, বিভিন্ন উনি অনেক কাজ করেছেন, যার কারণে বিএনপির ঘাঁটি হিসেবে রামগঞ্জে এখনো বল আছে। এখানে জামাত জামাত তাদের ইতিমধ্যে তারা বিভিন্ন কার্যক্রম করে তারা একটা অবস্থান করেছেন, কিন্তু জামাতে কোনো প্রার্থী না থাকা, জামাত এনসি প্রার্থী মাহবুব আলম ওনারা সমর্থন করবেন। মাহবুব আলম হচ্ছেন বর্তমান উপদেষ্টা মাহফুজের ভাই। আবার মাহবুব আলম বাবা, উনি আবার একটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। কিন্তু ওনার বাবা কিন্তু মাহবুব আলম ভোট করছেন না, সেটাও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিংবা এসেছে। তো এখানে মূলত মাহবুব আলম যেহেতু জামাত মাহবুব আলম সমর্থন করছেন, মূলত মাহবুব আলম এবং শাহাদাতের মধ্যে সাধারণ জনগণ এবং আমরা লক্ষ্মীপুর রায়পুর, এখানে হচ্ছেন মাস্টার রুহুল আলম, উনি হচ্ছেন জামাত প্রার্থী, মাস্টার রুহুল আলম ভূঁইয়া। আর বিএনপিতে আবুল খায়ের ভূঁইয়া মানে বিগত 2বার সংসদ নির্বাচিত ছিলেন। এখানেও মানে খায়ের ভূঁইয়া এবং জামাতের মধ্যে হবে বলে স্থানীয় জনগণ এবং কি আমাদের ধারণা যে এখানে জামাত এবং বিএনপির মধ্যে মানে মূল প্রতিনিধিত্ব হবে। 2 ভূঁইয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, আবুল খায়ের ভূঁইয়া এবং রুহুল আমিন জি, ভূঁইয়া। মাস্টার রহমান জেলা জামাতের লক্ষ্মীপুর 3 এখানে আমাদের শরীর তৈরি দেয়নি, উনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং উনি অভিজ্ঞ প্রার্থী বলা যায়, এবং উনি আসলে তৃণমূল পর্যায়ে মানে সাধারণ জনগণের সাথে সন্তুষ্ট আছে। মানে সবসময় ওনার সমর্থন, উনি যখন থেকে মানে সমর্থন হয়েছেন এলাকায় এসেছেন, মানুষের সাথে মিশেছেন এবং বিভিন্ন গত যে ইয়ার সময়
বন্যার সময় উনি ব্যাপক ত্রাণ দিয়েছেন এবং তিনি একটা মানুষের সবসময় মানুষের কাছে সবসময় উনি গেছেন। এখানে জামাতের ডাক্তার রেজাউল করে উনি তো কেন্দ্রীয় কর্মসূচি সদস্য, ঢাকা মহানগর সেক্রেটারি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি। জি, উনি এখানে আসলে জামাতের উনি মানে এত ব্যাপক ছিল না। গত পরে 5 আগস্ট পরে ওনার আগমন এবং এলাকার মানে জামাতের লোকজন ওনাকে নিয়ে কাজ করতেছেন। তবে ওনার মধ্যে এবং জামাত এবং বিএনপির মধ্যে আসলে মূলত ভোট ছিল এখানে আগে থেকে ছিল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হচ্ছিল এখন। আর জামাত দুটো একই ঘরে ছিল, একই ঘটনার লোক ছিল। এখন আমাদের এই দুই ঘটনা ভোট ভাগ হয়ে যাচ্ছে আর কি। এখন এখানে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে এই ভোটগুলো যেদিকে যাবে সেদিকেই মানে মূলত করেই ইয়ে হবে। তবে এই ক্ষেত্রে মানে এখানেও মানে জামাত এবং শহীদুল চৌধুরী আনি রেজাউল করিম দুজনের মধ্যে আচ্ছা, আপনার যদি লক্ষ্মীপুর হচ্ছে 4 নিয়ে দাম আপনাকে হচ্ছে, একটু দাম জিজ্ঞেস হচ্ছে করি, তো- মন্তব্য করবেন। এখানে আমাদের- আশরাফ উদ্দিন নিজান আলোচিত এমপি ছিলেন সংসদে, তিনি প্রার্থী আছেন। আবার দেখছি যে 3 জন স্বতন্ত্র প্রার্থী আছেন, এদের মধ্যে নিশ্চয়ই বিএনপির বিদ্রোহী কেউ আছেন। তো হ্যাঁ, ওই এবং জামাতে ইসলামের প্রার্থী আছেন, আবার বাসদের প্রার্থী এখানে আছেন, আলোচিত একজন প্রার্থী তানিয়া রব, আবার তানিয়া রব আছেন মানে আওয়ামী লীগের জাসদের ভোট যে দিকে যেতে পারে। যা। তো এই আসনে কে এগিয়ে আছে? আচ্ছা, উনি বোধহয় আমরা সংযুক্ত হয়েছে। আপনি বলেন তো লক্ষ্মীপুর 4-এর কি তথ্য আপনার কাছে আছে? লক্ষ্মীপুর 4-এ আমরা যেটি দেখছি যে বিএনপির যিনি প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন, উনি আশরাফ উদ্দিন নিজাম, তিনি 2বারের এমপি ছিলেন। হুম। এখানে আরেকটা আমরা জানি যে তানিয়া রব, তিনি এখানে প্রার্থী হয়েছে। তো ধারণা করা হয় যে যেহেতু তানিয়া রব মানে আসম আব্দুর রবের কারণে আওয়ামী ভোটগুলো তানিয়া রবের দিকে যাবে, এটি এখানে অনেকটা নিশ্চিত করে বলা যায়। অন্যান্য আসনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে সেদিকে হয়তো তারা এগিয়ে থাকবে। সে জায়গায় জামাতের প্রার্থী আমি খুব ভালো আলোচনা দেখিনি। শেষ পর্যন্ত আসলে মনে হয় যে তানিয়া রব বা বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। হয়তো আমাদের সাধন ভাই আরো ভালো বলতে পারবে। আচ্ছা, তো ধন্যবাদ কেফাত শাকিল, তানজিনা তানিল এবং মোস্তফা কামাল। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি রহিম বাদশাহ, হোসাইন আহমেদ শাহজাহান এবং রফিকুল ইসলাম আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই অন্য কোনো জেলা বা অন্য কোনো এলাকার ভোটের পরিস্থিতি নিয়ে আপনাদের মুখোমুখি হব, ভোটের সমীকরণ মেলাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।